আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে লাইকেন প্ল্যানাস। তো লাইকেন প্ল্যানাস আমাদের স্কিন অথবা ওরাল ক্যাভিটির যে লাইনিং মিউকোসা রয়েছে, অর্থাৎ ওরাল মিউকোসা অথবা মিউকাস মেমব্রেন, সেটার একটা ভেরি কমন ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। তো এই ডিজিজটার নামকরণ আমরা কেন লাইকেন প্ল্যানাস দিয়েছি সেটা নিয়ে আমরা শুরুতে একটু ব্রিফ করি। এখানে ২ টা শব্দ পাইতেছো। একটা হচ্ছে লাইকেন আর একটা হচ্ছে প্ল্যানাস। তাই তো? একটা হচ্ছে লাইকেন আর একটা হচ্ছে প্ল্যানাস। তো এই যে লাইকেন শব্দটা তোমাদের কাছে কিছুটা হলেও পরিচিত লাগার কথা। কারণ তোমরা ইন্টারমিডিয়েটে ভোটানিতে লাইকেন শব্দটা পড়ে আসছো। আমরা যখন এর আগে লাইকেন পড়ছিলাম সেটা মূলত ছিল শৈবাল এবং ছত্রাকের একটা সহ-অবস্থান। অর্থাৎ শৈবাল এবং ছত্রাক একত্রিতভাবে একটা সম্পূর্ণ ভিন্ন টাইপের উদ্ভিদ এর জন্ম দেয়, যেটাকে আমরা কি নামে বলছিলাম? লাইকেন। তো এইখানে লাইকেন কি একই জিনিস বোঝায় কিনা? অনেকটা একই জিনিসই বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে এই ডিজিজটার নামকরণে কেন আমরা লাইকেন কথাটা টেনে আনলাম? কারণ এই ডিজিজটা দেখতে অনেকটা লাইকেনের মতোই। কেন? কারণ এই যে উপরের পিকচার একটু দেখো তো, এখানে লাইকেনটা কিরকম রয়েছে? যে হোয়াইটিশ, তাই না? তো একদম সিমিলারলি নিচে যদি তুমি লাইকেন প্ল্যানাস ডিজিজটা দেখো, যেটা ইন কেস অফ ওরাল ক্যাভিটি অথবা ওরাল ক্যাভিটির মধ্যে লাইকেন প্ল্যানাস রোগটা হইছে, ডিজিজটা হইছে। তো এই ডিজিজটা কিরকম দেখাচ্ছে? হোয়াইট সাদা রঙের স্ট্রায়া গঠন করছে না? স্ট্রায়া গঠন করছে না? সাদাটে। তো অনেকটা সিমিলার টাইপ অফ অ্যাপিয়ারেন্স, একদম সিমিলার টাইপের অ্যাপিয়ারেন্স। এই যে এই সিমিলার টাইপ অফ অ্যাপিয়ারেন্স থাকার কারণে আমরা এই ডিজিজটাকে আমরা লাইকেন বলে সম্বোধন করতেছি। আরেকটা ওয়ার্ড আছে যেটাকে বলা হয় প্ল্যানাস। তো প্ল্যানাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেটা দ্বারা বোঝায় ফ্ল্যাট। কি বোঝায়? ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? ফ্ল্যাট হচ্ছে একদম ফ্ল্যাট থাকবে। তো এখন এই ফ্ল্যাট বলতে আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে স্কিন অথবা মিউকাস মেমব্রেনে এই ডিজিজটা অনেক সময় প্যাপিউল গঠন করে। আর প্রশ্ন হচ্ছে প্যাপিউলস জিনিসটা কি? প্যাপিউলস জিনিসটা আমরা যদি একদম সিম্পলি তোমাদের একটু বোঝাই, সেটা হচ্ছে ধরো এটা স্কিন, ঠিক আছে? এটা হচ্ছে স্কিন, ক্লিয়ার? তো নরমালি অবস্থায় স্কিন একটা কালার থাকে। তো এই স্কিনের কালারটা যখন চেঞ্জ হবে, আমি যদি কালার চেঞ্জটাকে একটু ব্ল্যাকিশ ভাবে বুঝাই, ধরো এই ব্ল্যাক হয়ে গেছে এই জায়গাটা। তার মানে কি এখানে কালার চেঞ্জ হইছে। কিন্তু স্কিনের উপর কোনো এলিভেশন আছে? স্কিনের উপর কিন্তু এভাবে কোনো এলিভেশন নাই, তাই না? এরকম কোনো এলিভেশন নাই। এলিভেশন মানে কি? একটু উঁচু জায়গা নাই। তো যখন কোনো উঁচু জায়গা থাকবে না, শুধুমাত্র কালার চেঞ্জ, তখন সেটাকে আমরা কি নামে রাখবো? ম্যাকিউল নামে রাখবো। কি নামে রাখবো? ম্যাকিউল। ক্লিয়ার? আচ্ছা, যদি কালার চেঞ্জের পাশাপাশি যদি ইলেভেশন হয়, ইলেভেশন মানে কি? ইলেভেশন হচ্ছে কিছুটা উঁচু হয়ে গেছে। ক্লিয়ার? তা এখন এই উঁচু অংশটার যদি আমরা ডায়ামিটার মাপি, তাহলে এই ডায়ামিটার যদি লেস দেন 1 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? লেস দেন 1 সেন্টিমিটার হয়, তখন সেটাকে আমরা কি নামে রাখবো? প্যাপিউলস নামে রাখবো। ক্লিয়ার? আর যদি এই ইলেভেশনটা আরেকটু বড় হয় এবং আরেকটু উঁচু এবং চড়া হয় এবং এটার ডায়ামিটার যদি মোর দ্যান 1 সেন্টিমিটার হয়ে যায়, 1 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা কি নামে রাখবো? প্ল্যাক নামে রাখবো। প্ল্যাক। ক্লিয়ার? আর এই যে এই ইলিভেশনটার ভেতরে এই কনটেন্টে যদি তোমার কি থাকে? ফ্লুইড থাকে। এদিকে যদি ফ্লুইড থাকে, তখন সেটাকে আমরা ভেসিকল অথবা বুলা বলবো। এখন ভেসিকল আমরা কখন বলবো? ভেসিকল আমরা যদি ছোট হয়, তখন সেটাকে আমরা ভেসিকল বলবো। আর যখন বড় একটা ফোস্কার মতো হবে, ভেতরে ফ্লুইড থাকবে, তখন সেটাকে আমরা বুলা বা ব্লিস্টার বলতে পারি। ক্লিয়ার? তো এই জিনিসটা আমরা একটু ডেভিডসনের 24 এডিশনের থেকে একটু দেখে নিতে পারি। ওই ডার্মাটোলজি চ্যাপ্টারে এই বিষয়গুলো দেওয়া আছে শুরুতেই। তো এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছো, সবার প্রথম যে জিনিসটা আলোচনা করছে সেটা হচ্ছে প্যাচ অথবা ম্যাকিউল। তো এই ম্যাকিউলটা আর কিছু না, শুধুমাত্র কালার চেঞ্জ, এবং এটা ডায়ামিটারটা একদম সুন্দর মতো বুঝাই দিছে যে সেন্টিমিটারে। তো অর্থাৎ অবশ্যই ডায়ামিটারটা কীরকম হবে? 1 সেন্টিমিটার থেকে কম হবে। অর্থাৎ ম্যাকিউল বলতে আমরা বোঝাচ্ছি শুধুমাত্র কালার চেঞ্জ হবে এবং এটা ডায়ামিটার কীরকম হবে? 1 সেন্টিমিটার থেকে কম অথবা 1 সেন্টিমিটার সমান। আর যদি 1 সেন্টিমিটার থেকে বেশি হয়, শুধুমাত্র কালার চেঞ্জ 1 সেন্টিমিটার থেকে বেশি, তখন সেটা বলা হয় প্যাচ। ক্লিয়ার? তাহলে ম্যাকিউল হচ্ছে ছোট ভার্সন, প্যাচ হচ্ছে বড় ভার্সন। ম্যাকিউল এবং প্যাচ উভয়তেই শুধুমাত্র কালার চেঞ্জ হয়, কোনো ধরনের ইলেভেশন হয় না। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসি প্যাপিউল। তো প্যাপিউল জিনিসটা কি? এখানে কালার চেঞ্জ তো হইছে, রেডনেস হয়ে গেছে
এর পাশাপাশি কি হয়েছে, কিছুটা উঁচু হয়ে গেছে। পিকচার দেখেই বুঝতে পারতেছো। তো এই উঁচু অংশগুলার প্রত্যেকটা ডায়ামিটার যদি আমরা মাপতে যাই, তাহলে দেখবা যে 1 সেন্টিমিটার থেকে কম অথবা 1 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তো এটাকে আমরা বলতেছি প্যাপিউল। আর 1 সেন্টিমিটার থেকে বেশি যখন হবে এবং অনেকটা বড় এরিয়া নিয়ে থাকবে, তখন সেটাকে আমরা কি নামে রাখবো? প্ল্যাক নামে রাখবো। কি নামে রাখবো? প্ল্যাক নামে রাখবো। আর এখানে আরেকটা এডিশনালি একটা কথা বলে নিছে, সেটা হচ্ছে নোডিউল জিনিসটা কি? নোডিউল জিনিসটা তখনই বলবো যখন এটা ডিপার হবে। কি বললাম? ডিপার। ডিপার মানে কি? ডিপার মানে হচ্ছে স্কিনের যে লেয়ারগুলা, উপরে যে ডার্মিস থাকে, এরপর সাবকিউটেনিয়াস লেয়ার থাকে, এগুলো যখন ভেদ করে যাবে, পেনিট্রেট করবে, তখন সেটাকে আমরা নোডিউল বলতেছি। ক্লিয়ার? আর আমরা একটু আগে বলছি যে এই এলিভেশনের ভেতরে যদি কনটেন্ট হিসেবে ফ্লুইড কনটেন্ট থাকে, তখন সেটাকে আমরা কি নামে রাখবো? ভেসিকল অথবা ব্লিস্টার। কখন আমরা ভেসিকল বলবো? যখন ছোট হবে, যেমন লেস দেন 1 সেন্টিমিটার অথবা 1 সেন্টিমিটার পর্যন্ত হলে, তখন সেটাকে আমরা ভেসিকল বলতেছি। আর যখন মোর দেন 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার থেকেও বেশি ডায়ামিটারটা, তখন সেটাকে আমরা কি নামে রাখবো? ব্লিস্টার অথবা বুলা নামে রাখবো। ক্লিয়ার? আর পার্সিয়াল কখন বলবো? পার্সিয়াল কথাটার মধ্যে দেখেছে পাস আছে, পাস মানে কি? ভিতরে ফ্লুইডের পরিবর্তে কি থাকবে? পাস থাকবে, তখন সেটাকে পার্সিয়াল বলতেছি। আর প্যাটিকিয়াই বলবো কখন? যখন তোমার টিনি ম্যাকিউস থাকবে। এই ম্যাকিউসগুলা তো অলরেডি তোমরা জানো যে ম্যাকিউসের শুধুমাত্র কালার চেঞ্জ হয়, এই যে কালার চেঞ্জ হয় এই সেমলি। এখানেও কোনো ধরনের ইলেভেশন নাই। পারপিউরাও বলতে পারো এটাকে। তো এইখানে কোনো ধরনের ইলেভেশন থাকবে না, শুধুমাত্র কালার চেঞ্জটা হবে। ক্লিয়ার? এবং এটা লার্জার এবং এটা পালপেবল হবে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছো এই বিষয়গুলা। তো এইখানে আমরা অলরেডি তাহলে বুঝেই ফেলছি যে প্যাপিউল বলতে আসলে কি বোঝায়। এই যে এই প্যাপিউল টাইপের ল্যাশন দেখা যাবে এবং এখানে কালার চেঞ্জটা হবে হোয়াইটিশ ইন কেস অফ লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে এই কালারটা হবে কি? হোয়াইটিশ। তো হোয়াইটিশ প্যাপিউল তুমি পাবা এবং প্যাপিউলগুলার ফ্ল্যাটটা কি হবে? টপ ফ্ল্যাটেড হবে। টপ ফ্ল্যাটেড মানে কি? তুমি তো টপ তো জানোই যে ইলেভেশনের টপটা হচ্ছে এটা, এবং এটা একটা ফ্ল্যাট হবে, ফ্ল্যাট টপওয়ালা। ক্লিয়ার? তো এটাকে আমরা কি নামে, এর জন্য এই যে ফ্ল্যাট টপওয়ালা প্যাপিউলস থাকার কারণে এই জিনিসটাকে আমরা কি নামে রাখতেছি? প্ল্যানাস নামে রাখতেছি। প্ল্যানাস হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যেটা দ্বারা বোঝায় ফ্ল্যাট। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে আসলে লাইকেন প্ল্যানাস নামটা কেন আসলো। তো এবার আমরা চলে আসি এটার ইটিওলজি এবং প্যাথোজেনেসিস। তো ইটিওলজি এবং প্যাথোজেনেসিস বোঝার আগে আমাদের যেহেতু আমাদের মেন কনসার্ন হচ্ছে ওরাল ক্যাভিটি, এবং ওরাল ক্যাভিটির লাইনিং মিউকোসাকে আমরা ওরাল মিউকোসা বলি। তো এই ওরাল মিউকোসার গঠনটা সম্পর্কে শুরুতে আমাদের জেনে নেওয়া জরুরি। তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো এর প্যাথোজেনেসিস এবং ফার্দার আলোচনাগুলো। ক্লিয়ার? তো এখন এই যে ওরাল মিউকোসার আমরা ২টা রিজিয়নে ভাগ করতে পারি। এর উপরের রিজিয়নটাকে আমরা কি বলতেছি? ওরাল এপিথেলিয়াম, ওরাল এপিথেলিয়াম। আর নিচেটাকে বলবো কানেকটিভ টিস্যু লেয়ার। কি বলবো? কানেকটিভ টিস্যু লেয়ার। এই যে ওরাল এপিথেলিয়াম উপরে এবং নিচে হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার, এই দুইটাকে পৃথক করে রাখছে একটা বেসমেন্ট মেমব্রেন। কে? বেসমেন্ট মেমব্রেন পৃথক করে রাখছে। এই বেসমেন্ট মেমব্রেন পৃথক করে রাখছে। তো এই বেসমেন্ট মেমব্রেনের উপরে হচ্ছে ওরাল এপিথেলিয়াম আর নিচে হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার। কি টিস্যু লেয়ার? কানেকটিভ টিস্যু লেয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ওরাল এপিথেলিয়ামটা আমাদের জন্য আজকে বেশি ইম্পর্টেন্ট। এই ওরাল এপিথেলিয়ামের কয়েকটা লেয়ার আছে। আমরা যদি বেসমেন্ট মেমব্রেন থেকে শুরু করি, একদম বেসমেন্ট মেমব্রেন সংলগ্ন অবস্থায় যে লেয়ারটা আছে, সেলের লেয়ার, সেটাকে বলা হয় স্ট্রেটাম ব্যাসালে অথবা ব্যাসাল সেল লেয়ার। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লেয়ার, যে লেয়ারে স্টেম সেল থাকে। আমরা অলরেডি জানি স্টেম সেল কী জিনিস। স্টেম সেল এমন একটা বিশেষায়িত সেল, স্পেশালাইজড সেল, যে সেলগুলা যে কোনো সময় যে কোনো টাইপের সেলে কনভার্ট হয়ে যেতে পারে। অর্থাৎ সাপোজ ধরো কোনো এক কারণে এই ব্যাসাল সেলগুলা নষ্ট হয়ে গেল, কিছু জায়গায় বেসাল সেল কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তো বেসাল সেল যদি নষ্ট হয়ে যায়, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এই ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য আমার কি দরকার? আবার ওই বেসাল সেলই তো দরকার, তাই না? এখানে আগে ছিল বেসাল সেল, সেটা নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা এখন ফাঁকা। সেই ফাঁকা জায়গা রিপ্লেস করবে ওই বেসাল সেলই। তো এই বেসাল সেলটা তৈরি করবে কে? নতুন করে বেসাল সেলটা তৈরি করবে কে? তৈরি করবে মূলত স্টেম সেল। স্টেম সেল তৈরি করে না, স্টেম সেল কনভার্টেড হয়ে যেতে পারে যে কোনো টাইপের সেলে, অর্থাৎ তারা বেসাল সেলেও কনভার্ট হয়ে যাবে এবং ওই তো গ্যাপ জায়গাগুলোকে ফিল আপ করে ফেলবে। শুধু তাই না, উপরে থাকা যে সুপ্রাভেসাল যে সেলসগুলা, সুপ্রাভেসাল বলতে আমরা কি বোঝাচ্ছি? সুপ্রা মানে হচ্ছে উপরে। কার উপরে? বেসাল সেল লেয়ারের উপরে। অর্থাৎ উপরে বেসাল সেল লেয়ারের উপরে লেয়ারগুলাকে কি বলতেছি আমরা? প্রিকল সেল লেয়ার, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম কর্নিয়াম। এই প্রত্যেকটা লেয়ার দেখো, এখানে একটা হচ্ছে স্ট্রেটাম স্পাইনোসাম, যেটা ইমিডিয়েটলি বেসাল সেল লেয়ারের ওপরে। স্ট্রেটাম স্পাইনোসামকে আমরা আরেকটা নামে ডাকি, যেটাকে বলা হয় প্রিকল সেল লেয়ার। কি বলা হয়? প্রিকল সেল, প্রিকল
প্রিকল সেল লেয়ার, প্রিকল সেল লেয়ার। প্রিকল সেল লেয়ার কেন বলতেছে? কারণ এখানে সেলগুলো অনেকটা স্টার শেপ, স্টার, তারার মতো স্টার শেপ। ক্লিয়ার? এখন এই স্ট্র্যাটাম স্পাইনোসামের ঠিক ওপরের যে লেয়ারটা সেটাকে বলা হয় স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। কি বলা হয়? গ্র্যানুলোসাম। তো গ্র্যানুলোসাম নামটা শুনে তুমি বুঝতে পারতেছো এখানে একটা গ্র্যানিউল টাইপের কিছু জিনিস আছে। তো এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্যারাটোহাইলিন গ্র্যানিউল থাকে। ক্যারাটোহাইলিন গ্র্যানিউল। এই ক্যারাটোহাইলিন গ্র্যানিউলে মেইন কাজ হচ্ছে ক্যারাটিন ডিপোজিশন করে। কি করে? ক্যারাটিন ডিপোজিশন করে। ক্যারাটিন ডিপোজিশন কোথায় করে? এরা করে মূলত একদম সবার বাইরে লেয়ার, যেটাকে বলা হয় স্ট্রাটাম কর্নিয়াম। তো এই স্ট্রাটাম কর্নিয়ামের মধ্যে ক্যারাটিন ডিপোজিশন করে। এন্ড ক্যারাটিন কি জিনিস? ক্যারাটিন হচ্ছে তোমার এই ওরাল মিউকোসার একটা প্রোটেকশনের কাজ করে। তুমি যদি যেখানে ক্যারাটিনাইজড কথাটা দেখবা, দ্যাট মিনস ওইখানে ক্যারাটিনের লেয়ার আছে এবং এটা মোর প্রোটেক্টিভ। কি বলা হয়? মোর প্রোটেক্টিভ। এবং এই ক্যারাটিনগুলো হচ্ছে হোয়াইটিশ। ক্যারাটিনগুলো কি? হোয়াইটিশ। তো যখন ক্যারাটিনের পরিমাণ বেশি বেশি ক্যারাটিন ডিপোজিশন হবে, বেশি বেশি ক্যারাটিন এই স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ারে জমা হবে, তখন আলটিমেটলি ওরাল মিউকোসাটাকে ওপর থেকে একটু হোয়াইটিশ দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে স্ট্র্যাটাম কর্নিয়ামটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে ক্যারাটিনোসাইট লেয়ার অথবা ক্যারাটিনোসাইট লেয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো যে ওরাল এপিথেলিয়ামের গঠনটা। তাহলে আমরা আরেকটুবার একটু রিক্যাপ করি বিষয়টা কি। সেটা হচ্ছে ওরাল এপিথেলিয়ামের আমরা অনেকগুলো লেয়ার পাইছি। এর মধ্যে বেসমেন্ট মেমব্রেন সংলগ্ন লেয়ারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় স্ট্র্যাটাম ব্যাসালে বা ব্যাসাল সেল লেয়ার। তো এই বেসাল সেল লেয়ারে স্টেম সেল থাকে এবং স্টেম সেলটার কাজ হচ্ছে যে কোনো টাইমের সেলে কনভার্ট হয়ে যাওয়া। অর্থাৎ এখানে সেলের যে তোমার কনস্ট্যান্ট একটা নাম্বার বা সেলের কনস্ট্যান্ট একটা অ্যামাউন্ট সে কী করে? সবসময় বজায় রাখে। অর্থাৎ এখানে একটা সেল টার্নওভার রেট বজায় রাখে। অর্থাৎ কিছু পরিমাণ সেল ড্যামেজ হবে, আবার ওই সেলগুলোকে রিপ্লেস করে ফেলবে কে? স্টেম সেলগুলা। অর্থাৎ সেলের কোনো ঘাটতি হবে না। সেল নাম্বার সবসময় কী হইতেছে? কনস্ট্যান্ট হচ্ছে, কনস্ট্যান্ট করার চেষ্টা করতেছে। ক্লিয়ার? ডিজিজ কন্ডিশনের হিসাবটা আলাদা, বাট নর্মাল কন্ডিশনে এটা সবসময় কনস্ট্যান্ট থাকে সেলগুলা। ক্লিয়ার? আচ্ছা, তো এর নিচে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার, যেটা আমাদের জন্য আজকের লেকচারে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা একটু রিভিশন দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে এই যে বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু ঢেউ খেলানো, তোমরা এটি দেখতেই পারতেছো। কিছু কিছু জায়গায় প্রজেকশন আছে, যেমন এই জায়গায় প্রজেকশন আছে, যেটাকে আমরা কি নামে বলবো? রেটিপিগ নামে ডাকবে। আর যদি আমি আপওয়ার্ড উপরের দিকে প্রজেকশন হিসেবে কল্পনা করি এগুলাকে, এই লেয়ারগুলাকে কল্পনা করি, তখন সেটাকে বলা হয় প্যাপিলারি প্রজেকশন। তাহলে এই যে প্যাপিলারি প্রজেকশন আর এই যে রেটিপিক, তো এই যে এই টোটালটাকে আমরা কি নামে রাখবো? এই টোটালটা যে লেয়ার পর্যন্ত আছে, যে লেয়ারটাকে কেন্দ্র করে আছে, যে লেয়ারটা মূলত রেটিপিক এবং প্যাপিলারি প্রজেকশনকে ধারণ করে, সেই লেয়ারটাকে বলা হয় প্যাপিলারি লেয়ার। ক্লিয়ার? এবং প্যাপিলারি লেয়ারের ইমিডিয়েটলি নিচে যে লেয়ারটা, যেটা কিনা ছোট 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 চোখের মতো জিনিস, এগুলো মূলত ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্টের কাজ হচ্ছে কোলাজেন ফাইবার ডিপোজিশন করা। তো এই যে এই কোলাজেন ফাইবার তোমার গঠনকারী যে ফাইব্রোব্লাস্ট সেলগুলা, সেই সেলগুলা ধারণ করতেছে যে লেয়ারটা, সেটাকে আমরা রেটিকুলার লেয়ার বলতে পারি। এবং রেটিকুলার নিচে যে লেয়ারটা আছে সেটাকে বলা হয় সাবমিউকাস লেয়ার। কি বলা হয়? সাবমিউকাস লেয়ার। তো সাবমিউকাস লেয়ারে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে ব্লাড ভেসেলস থাকে, অত্যন্ত ইম্পর্টেন্ট। শুধু যে ব্লাড ভেসেলস থাকে এরকম না, এর পাশাপাশি কিছু নার্ভ ভেসেলস থাকে, লিম্ফেটিক ভেসেলস থাকে, ইত্যাদি আরও অনেক কিছু থাকতে পারে। কোলাজেন ফাইবারও থাকে এখানে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো আমরা চলে আসি এর ইটিওলজি এবং প্যাথোজেনেসিস অফ লাইকেন প্ল্যানাস। তো লাইকেন প্ল্যানাস কি কারণে হয়, এটার ইটিওলজি, এক্সাক্ট ইটিওলজি কিন্তু আমরা জানি না। এটা আননোন একটা ইটিওলজি এখন পর্যন্ত। তবে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে যেগুলার উপস্থিতির কারণে এই ওরাল লাইকেন প্ল্যানাসটা বেশি রকম ত্বরান্বিত হয়। এই যে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলোর মধ্যে কি কি আছে? এক নাম্বার হচ্ছে ড্রাগস, যেগুলো হচ্ছে অ্যানেসাইডস অথবা অ্যান্টিম্যালেরিয়ার ড্রাগ। এর পাশাপাশি মেকানিক্যাল ট্রমাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রিডিসপোজিং বা তোমার প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো মেকানিক্যাল ট্রমা যেসব জায়গায় হয় সেসব জায়গায় তোমার এই লেশনটা ডেভেলপ করার চান্সটা অনেক বেশি হয়। এই যে এই ঘটনা, এই যে লেশন ডেভেলপ করতেছে তোমার মেকানিক্যাল ট্রমার সাথে, বা এই যে লেশন ডেভেলপমেন্টটা, এটা কিন্তু মেকানিক্যাল ট্রমার সাথে অ্যাসোসিয়েটেড। তো এই ঘটনাটাকে আমরা কি নামে? কোবনার ফেনোমিনন নামে ডাকতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে কন্ট্যাক্ট অ্যালার্জেন অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস
আমরা ডে টু ডে আমাদের যে চেম্বার প্র্যাকটিসে বা ডেন্টিস্ট্রিতে আমাদের যে ডেন্টাল ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি, তো এগুলার অনেক সময় দেখা গেছে যে এগুলা অ্যালার্জেন হিসেবে কাজ করে অনেক পেশেন্টের ক্ষেত্রে। তো এটাকে আমরা আরেকটা প্রি প্রি প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করতে পারি। আরেকটা হচ্ছে আনআইডেন্টিফাইড এজেন্ট, যেটাকে আমরা ইডিওপ্যাথিক বলতে পারি। আমরা জানি না এটা কি কারণ হয়। আরেকটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। যেমন ভাইরাল ইনফেকশনের মধ্যে অত্যন্ত কমন হচ্ছে হেপাটাইটিস সি। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছো যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো কিছু, কিছু রয়েছে যেগুলো দরুন এই লাইকেন প্ল্যানার্সটা ত্বরান্বিত হইতে পারে। তো যে কারণেই হোক না কেন, মূলত যে জিনিসটা হয় আমরা এই জিনিসটা একটু বুঝায় বলি। দেখো এখানে পাশে আমরা একটা পিকচার আঁকছি। এখানে মূলত এখানে যে সেলটা আছে সেটাকে আমরা কি নামে রাখবো? ব্যাসাল সেল। কি নামে রাখবো? ব্যাসাল সেল। তো এই ব্যাসাল সেলের আ দেখি ব্যাসাল সেলের মধ্যে কি, কি আছে? ব্যাসাল সেলের মধ্যে ভেতরে দেখতেছি কিছু অ্যান্টিজেন আছে। তো অ্যান্টিজেন আসলো কই থেকে? এই অ্যান্টিজেনটা মূলত আর বাইরের অ্যান্টিজেন না। এই অ্যান্টিজেনটা হচ্ছে নিজেরই অ্যান্টিজেন, নিজেরই একটা জিনিস যেটা হচ্ছে সেলের নিজস্ব পেপটাইড। তো এই যে সেলের নিজস্ব একটা গঠন বা নিজস্ব একটা পার্ট, এটাকে আমরা এখন অ্যান্টিজেন হিসেবে অবহিত করতেছি। কেন এটাকে অ্যান্টিজেন হিসেবে অবহিত করতেছি সেই জিনিসটা একটু পরে বুঝতে পারবা। বাট আপাতত বুঝে নাও সেটা হচ্ছে কোনো একটা আননোন বা ইডিওপ্যাথিক কারণে অথবা প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলোর উপস্থিতির কারণে কি হয়? বেসাল সেলগুলা তাদের নিজেদের পেপটাইডকেই অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করে। ক্লিয়ার? তো এই যে অ্যান্টিজেনগুলা মূলত প্রেজেন্ট করার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে MHC1 এর, অর্থাৎ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1। তো এরা যেই কাজটা করবে এই অ্যান্টিজেনকে সাইটোটক্সিক টি সেল, অর্থাৎ সাইটোটক্সিক টি সেলের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আজকের জন্য CD8 পজিটিভ টি সেলের কাছে প্রেজেন্ট করবে। ক্লিয়ার? প্রেজেন্ট করবে অ্যান্টিজেনটাকে। তো অ্যান্টিজেনকে যদি প্রেজেন্ট করে তাহলে অবশ্যই এই টি সেলটা কি করবে? এই MSC1 এর সাথে বাইন্ড করবে রিসেপ্টরের সাথে। এই যে বাইন্ড করে ফেলছে, এই যে বাইন্ড করে ফেলছে। তো যখনই এই যে টি সেলটা, এই সাইটোটক্সিক টি সেলটা বাইন্ড করে ফেলছে, তখনই এরা কি করে? এই টি সেলের অভ্যন্তরে থাকা পারফোরিন রিলিজ করে। কি রিলিজ করে? পারফোরিন রিলিজ করে। তো পারফোরিন নামটা শুনে তোমার কাছে কি মনে হচ্ছে? যে এখানে পারফোরেশন হবে কোনো জিনিস বা ফোঁটা হয়ে যাবে। তো এই পারফোরিনের কাজ হচ্ছে এই বেসাল সেলের মেমব্রেনে পারফোরেশন তৈরি করা, ছোট, 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 ছোট ছিদ্র তৈরি করে দেওয়া। তো এই ছিদ্র পথে যেন এই টি সেল থেকেই আবার আরেকটা টাইপের এনজাইম রিলিজ হয়, যেই এনজাইমগুলা এই পারফোরেটেড পথ দিয়ে অথবা এই পারফোরেশনের পথ দিয়ে তোমার এই সেলের ভেতরে ঢুকে যায় এনজাইমগুলা। তো এই এনজাইমগুলো যে কাজটা করবে পরবর্তীতে এই বেসাল সেলের অ্যাপোপ্টোসিস ঘটায়। আমরা অ্যাপোপ্টোসিস কি জিনিস এবং নেক্রোসিস কি জিনিস এগুলো কিন্তু অলরেডি জানি। সেল ডেথে ২ টা প্রক্রিয়া। যদি তোমার কোনো একটা নক্সিয়াস বা বিষাক্ত উপাদান বা ট্রমার কারণে যদি কোনো সেলের ডেথ হয় সেটাকে আমরা নেক্রোসিস বলতেছি। বাট সেটা যদি জেনেটিক্যালি ডিটারমাইন্ড সেল ডেথ হয় তখন সেটাকে অ্যাপোপ্টোসিস বলতেছি। অর্থাৎ এই সেলের অ্যাপোপ্টোসিসকে ত্বরান্বিত করে এই টি সেল দ্বারা খরিত এনজাইম। ক্লিয়ার? এই এনজাইমগুলা সেলের ভিতরে কিভাবে ঢুকলো? ঢুকলো কিছু ছিদ্র পথে। এই ছিদ্রগুলা কে তৈরি করে দিছে? মূলত পারফোরিন তৈরি করে দিছে। পারফোরিন কই থেকে আসছে? টি সেল থেকে আসছে। কেন আসছে? কারণ এই টি সেলগুলা মূলত এই অ্যান্টিজেনকে দেখে এই বেসাল সেলের যে MSC1 এর সাথে বাইন্ড করছে। ক্লিয়ার? বাইন্ড করার সাথে, সাথে মূলত পারফোরিন রিলিজ হইছে। পারফোরিন রিলিজ হওয়ার ফলে এখানে ছিদ্র হয়ে গেছে। ছিদ্র পথে এনজাইমগুলো ঢুকছে এবং অ্যাপোপ্টোসিসকে ত্বরান্বিত করছে। তাহলে অ্যাপোপ্টোসিস বেসাল সেলের যদি অ্যাপোপ্টোসিস হয়ে যায়, ঠিক আছে? বেসাল সেলের যদি অ্যাপোপ্টোসিস হয়ে যায় তখন কি হবে? তুমি চিন্তা করো। এখানে বেসাল সেলের অ্যাপোপ্টোসিস হইছে কিছু, কিছু জায়গায়। তাহলে এখানে অ্যাপোপ্টোসিস হলে সেলের ডেথ হবে। সেল এখানে থাকবে না। তো সেল যদি না থাকে তাহলে এই সেলের জায়গাটা পূরণ করবে কে? এখানে বলা হয়ে থাকে যে সেলের জায়গাটা সাময়িকভাবে পূরণ করবে এই উপরে থাকা প্রিকল সেল লেয়ার। বাট এই প্রিকল সেল লেয়ার তো আর বেসাল সেল লেয়ারের কাজ করবে না। তো আমাকে তো এই গ্যাপটা পার্মানেন্টলি কি করতে হবে? তো পার্মানেন্টলি এটাকে রিপ্লেস করতে হবে বা পার্মানেন্টলি এটা পূরণ করতে হবে। তো এইটার কাজটা করে মূলত স্টেম সেল। তো স্টেম সেলগুলা মূলত নরমালি যে কাজটা করে স্টেম সেলগুলা সেটা হচ্ছে এরা বেসাল সেলে কনভার্ট হইতে পারে অথবা যেকোনো সময় প্রিকল সেল লেয়ারে কনভার্ট হইতে পারে। এরা আবার কি লেয়ারে কনভার্ট হইতে পারে? এটা হচ্ছে তোমার গ্র্যানুলোসাম লেয়ারে কনভার্ট হয়ে যেতে পারে অথবা কর্নিয়াম লেয়ারেও কনভার্ট হয়ে যেতে পারে। তো এখন এই স্টেম সেলগুলা যে কাজটা করবে সেটা হচ্ছে
এই যে উপরে থাকা প্রিকলসেল লেয়ার, সেই প্রিকলসেল লেয়ার যদি তোমার বেসাল সেল লেয়ারে কনভার্ট হয়ে যায় এবং এই বেসাল সেল লেয়ারের মধ্যে হওয়া যে ফাঁকা জায়গাটা বা ওই ফাঁকা জায়গাটা যদি পূরণ করে, তাহলে আলটিমেটলি গ্যাপটা এখন কোথায় আছে? গ্যাপটা আছে প্রিকলসেল লেয়ারে। তো এই প্রিকলসেল লেয়ারে গ্যাপটা পূরণ করবে হচ্ছে মূলত স্টেম সেল। স্টেম সেলগুলো নতুন করে কি করবে? প্রিকলসেল এ কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে কন্টিনিউয়াসলি দেখা গেছে যে বেশি তোমার কি প্রোডাকশন করবে? স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম ফর্মেশন করবে। এখানে আরেকটা কথা আছে। কথাটা হচ্ছে এই যে বেসাল সেল লেয়ারটা যখন তোমার অ্যাপোপ্টোসিসের মাধ্যমে বেসাল সেল লেয়ারের সেলগুলোকে তোমার কি হচ্ছে? ডেথ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় বেসাল সেলের একটা ঘাটতি তৈরি হয়। তো এই ঘাটতি তৈরি হয়ে গেলে তুমি নিজেই দেখতেছো যে ওরাল এপিথেলিয়ামের লেয়ার আছে আমাদের 1টা 2টা 3টা 4টা লেয়ার। তো 4টা লেয়ারের মধ্যে এখন অলরেডি কম্প্রোমাইজ কোনটা? সেটা হচ্ছে বেসাল সেল লেয়ার। তো বেসাল সেল লেয়ারে যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে ডেফিনেটলি এই ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে যাবে, খুবই স্বাভাবিক। আর থিকনেস যখন কমে যাবে তার মানে কি? প্রোটেকশনটা আমার কমে যাবে। এই প্রোটেকশন কমে গেলে আমার জন্য এটা খুবই বাজে জিনিস, খারাপ জিনিস। তো এই যে প্রোটেকশনটা যাতে না কমে, এর জন্য এই ওরাল এপিথেলিয়ামের মধ্যে থাকা স্টেম সেলগুলা বেশি কি ফর্মেশন করে? বেশি কিসে কনভার্ট হয়ে যায়? প্রিকল সেল লেয়ারে এবং স্ট্রাটাম গ্র্যানুলোসাম লেয়ারে। ক্লিয়ার? তো স্ট্রাটাম গ্র্যানুলোসাম লেয়ারে বেশি কনভার্ট হওয়ার ফলে আমরা অলরেডি জানি যে গ্র্যানুলোসাম সেলগুলো কি কন্টেন্ট করে? ক্যারোটোহাইলিন গ্র্যানিউল কন্টেন্ট করে। তাহলে ক্যারোটোহাইলিন গ্র্যানিউলের পরিমাণ বাড়বে যেহেতু গ্র্যানুলোসামের লেয়ারটা বাড়তেছে, গ্র্যানুলোসামের যে সেলগুলোর সংখ্যা বাড়তেছে। তো ক্যারোটোহাইলিন গ্র্যানিউলও বেড়ে যাবে। তো ক্যারোটোহাইলিন গ্র্যানিউলগুলো বেশি ক্যারাটিন ডিপোজিশন করবে এর উপরে। ক্লিয়ার? কর্নিয়াম লেয়ারে। তাহলে এখানে বেশি ক্যারাটিন ডিপোজিটেড হবে। আলটিমেটলি বাইরে থেকে একটা হোয়াইটিশ একটা লেশন দেখা যাবে। সেজন্য আমরা একটু ওকে বলছিলাম যে এটা লাইকেনের মতো কেন দেখা যায়? যে হোয়াইটিশ স্ট্রায় দেখা যাচ্ছে যেটাকে আমরা উইক হ্যামস্ট্রায় নামে চিনি। তো এই যে হোয়াইটিশ কেন হইছে এবার তো বুঝতে পারছো। তো হোয়াইটিশ হইছে মূলত হাইপার মানে কি? বেশি হাইপার ক্যারাটোসিসের কারণে। হাইপার ক্যারাটোসিস কেন হইছে? কারণ এই প্রোটেকশনের জন্য এই বেসাল সেল লেয়ারে থাকা স্টেম সেলগুলা বেশি স্ট্রেটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম প্রোডাকশন করে। অর্থাৎ স্ট্র্যাটাম গ্র্যানুলোসামের সেলগুলো বেশি বাড়বে এবং স্ট্র্যাটাম স্পাইনোসামের লেয়ার অর্থাৎ প্রিকল সেলগুলা বেশি বাড়বে। তো এই বাড়ার ফলে আলটিমেটলি ক্যারোটোহাইলিন গ্র্যানিউল বেশি ক্যারাটিন ডিপোজিশন করবে। আলটিমেটলি ক্যারাটিনের পরিমাণ অনেক বেড়ে যাবে যেটাকে বলা হয় হাইপার ক্যারাটোসিস। তো এটাই হচ্ছে মূলত তোমার হাইপার ক্যারাটোসিসের ফলে হোয়াইট ল্যাশন ডেভেলপ করবে। তো এই ঘটনাটাকে আমরা কি নামে রাখি? কম্পেনসেটরি অ্যাকান্থোসিস। আমরা বডির কম্পেনসেটরি মেকানিজম জানি, তাই না? কম্পেনসেটরি মেকানিজম মানে কি? কোনো জিনিস বডিতে যদি তোমার কোনো কোনো একটা ডিজিজ কন্ডিশনে বা তোমার কোনো একটা নর্মাল যদি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম্প্রোমাইজ হয়, তখন সেই নর্মাল ফিজিওলজিক্যাল যে ফাংশনটা সেটাকে পুনরায় আবার তোমার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য বডি কি করে? চেষ্টা করে, তার নিজের চেষ্টাটা চালিয়ে যায়। তো এই যে এই চেষ্টার একটা প্রক্রিয়াটাকে আমরা কি নামে রাখি? কম্পেনসেটরি মেকানিজম। তো এই কম্পেনসেটরি মেকানিজম এটাকে আমরা এখানে ইন কেস অফ লাইকেন প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা সেটাকে কি নামে রাখতেছি? কম্পেনসেটরি অ্যাকান্থোসিস নামে রাখতেছি। কম্পেনসেটরি কি নামে রাখতেছি? অ্যাকান্থোসিস। তো এইখানে অ্যাকান্থোসিস মানে কি? অ্যাকান্থোসিস মানে হচ্ছে এই যে ভেসেল সেল লেয়ারে অ্যাপোপ্টোসিসের ফলে যে ফাঁকা জায়গা, যে গ্যাপটা ক্রিয়েট হবে, যে ঘাটতিটা ক্রিয়েট হবে, সেই ঘাটতিটা পূরণ করতেছে মূলত স্পাইনোসাম এবং স্ট্রাটাম গ্র্যানুলোসাম। কিভাবে? স্টেম সেল কনভার্সনের মাধ্যমে। তো এই যে এই প্রক্রিয়াটাকে বলা হয় কম্পালসেটরি অ্যাকান্থোসিস। তো এই কম্পালসেটরি অ্যাকান্থোসিসের কারণে মূলত জিনিসটা হয় ক্যারাটিনের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ হাইপার ক্যারাটোসিস ডেভেলপ করে। আমরা জানি যে ক্যারাটিনটা হচ্ছে হোয়াইট, সেই হোয়াইট থাকার কারণে আলটিমেটলি বাইরে থেকে আমরা লেশনটাকে কি নামে কিরকম দেখবো? হোয়াইট দেখবো, হোয়াইট। ক্লিয়ার? তো এবার ফাইনালি বুঝতে পারছো কেন হোয়াইটিশ লেশন হইল। আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি বেসাল সেলের ডিস্ট্রাকশনটা বেশি হয়, তবে বেসাল সেলের ডিস্ট্রাকশন যদি বেশি হয় তাহলে ঘাটতি কি পূরণ করে কুলাইতে পারবে না তো। তাহলে কি হবে? তোমার এই যে ওরাল এপিথেলিয়ামে অ্যাট্রফি হবে অর্থাৎ ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে যাবে। ওরাল এপিথেলিয়ামের থিকনেস যদি কমে যায় দ্যাট মিনস কি ওভারঅল উপরে থাকা প্রোটেকশন কমে গেল। তো উপরে থাকা থিকনেস কমে গেছে, প্রোটেকশন কমে গেছে, তাহলে কি আন্ডারলাইং যে সাব মিউকস লেয়ারে থাকা নার্ভ এন্ডিংগুলা, সেই নার্ভ এন্ডিংগুলোর উপরে চাপ পড়বে বা প্রেশারাইজ হবে। তো এর ফলে কি হবে? আলটিমেটলি
ফিল হবে বা স্পাইসি কোনো ফুড খেলে দেখা যাচ্ছে বার্নিং সেন্সেশন হবে। তো এটা হচ্ছে মেইন কারণ যে এখানে আরেকটা এই টাইপের এই লাইকেন প্ল্যান্টসের পেশেন্টগুলা মূলত আরেকটা কমপ্লেন নিয়ে আসে যে তার কোনো একটা স্পাইসি ফুড খেলে বা কোনো খাবার যখন খায় তখন তার কি হয়? পেইন ফিল হয় বা বার্নিং সেন্সেশন হয়। কেন বার্নিং সেন্সেশন হয়? কারণ তার মধ্যে কি হচ্ছে? বেসাল সেল লেয়ারের বেশি ডিস্ট্রাকশন হচ্ছে। বেসাল সেল লেয়ারের বেশি ডিস্ট্রাকশন হওয়ার ফলে কি হচ্ছে? ওরাল এপিথেলিয়ামের থিকনেস কমে যাচ্ছে। ওরাল এপিথেলিয়ামের থিকনেস কমে গেলে কি হবে? ওরাল এপিথেলিয়ামের নিচে থাকা যে এই সাবমিউকাস লেয়ারে নার্ভ এন্ডিংগুলোর উপর প্রেশার ক্রিয়েট হবে, আল্টিমেটলি পেইন হবে, বার্নিং সেন্সেশন হবে। ক্লিয়ার? আচ্ছা। তো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তাহলে এবার আমরা দেখি প্যাথোজেনেসিসগুলা। এবার আশা করি বুঝতে পারার কথা। আমরা অলরেডি একটু আগে বলছি যে CD4, CD8 পজিটিভ কোনটা? CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল। এরা কি করবে? বেসাল সেল লেয়ারে চলে আসবে, মাইগ্রেট করবে বেসাল সেল লেয়ারে। কেন বেসাল সেল লেয়ারে মাইগ্রেট করবে? কারণ বেসাল সেল তো অ্যান্টিজেন শো করতেছে সে, তাই না? তো এই যে অ্যান্টিজেন, নিজের এই অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেনটা হচ্ছে নিজের ওন পেপটাইড, তার নিজের পেপটাইড। নিজের পেপটাইডটাকেই সে শত্রু হিসেবে উপস্থাপন করতেছে কার কাছে? এই যে সাইটোটক্সিক টি সেলের কাছে। তা নিজের জিনিসকেই যখন সে শত্রু হিসেবে ভাবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কী নামে ডাকি? অটো ইমিউন নামে ডাকি না? তো অ্যাকচুয়ালি লাইকেন প্ল্যানাস হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। তো যেখানে কিনা বডির যে সেল, সে সেল তার নিজের ওন পেপটাইডটাকে অ্যান্টিজেন হিসেবে রিপ্রেজেন্ট করে কার কাছে? CD8 পজিটিভ অর্থাৎ সাইটোটক্সিক টি সেলের কাছে। ক্লিয়ার? এবং এই সাইটোটক্সিক টি সেলগুলা যে কাজটা করবে, সে রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করবে, বাইন্ড করার পাশাপাশি এরা যে কাজটা করে পারফোরিন রিলিজ করে এবং এনজাইম রিলিজ করে। এনজাইম এখানে আমরা যদি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে গ্র্যানজাইম রিলিজ করে। তো এই যে পারফোরিনের কাজ হচ্ছে পারফোরেশন করা অর্থাৎ ছোটো ছোটো ছিদ্র তৈরি করে দেওয়া। এই ছিদ্রপথে কি হবে? ছিদ্রপথে মূলত তোমার এনজাইমগুলো ভেতরে প্রবেশ করবে, আলটিমেটলি অ্যাপোপ্টোসিস ঘটাবে। তো অ্যাপোপ্টোসিস ঘটালে আলটিমেটলি কী হবে? বেসাল সেল ডিস্ট্রাকশন হবে। এই বেসাল সেল ডিস্ট্রাকশন হওয়ার ফলে ওরাল এপিথেলিয়ামের থিকনেস কমে যাবে। ফলে আন্ডারলাইং ওরাল এপিথেলিয়ামের নিচে যে সাবমিউকাস লেয়ারে থাকা নার্ভ ভেসেলগুলা, সে নার্ভ এন্ডিংগুলার তে কী হবে? প্রেশার ক্রিয়েট হবে, আলটিমেটলি পেইন এবং বার্নিং সেন্সেশন ডেভেলপ করবে। আরেকটা বিষয় হচ্ছে বডি তার কম্পেনসেটরি মেকানিজমের আওতায় কম্পেনসেটরি অ্যাকান্থোসিস ঘটাবে। অর্থাৎ এই যে বেসাল সেল ডিস্ট্রাকশন হওয়ার ফলে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে, সে ফাঁকা জায়গাটাকে ফিল আপ করার জন্য স্টেম সেলগুলো বেশি বেসাল সেল, স্পাইনোসাম লেয়ারের সেল এবং গ্র্যানুলোসাম লেয়ারের সেল বেশি প্রোডাকশন করবে। এবং গ্র্যানুলোসাম লেয়ারের সেল যেহেতু বেশি প্রোডাকশন হবে এবং সেখানে যেহেতু ক্যারোটোহাইলিন গ্র্যানিউল আছে, তো ক্যারাটিন হাইড্রোন গ্র্যানিউলও বেশি ক্যারাটিন ডিপোজিশন করবে। আলটিমেটলি ক্যারাটিন হোয়াইট হওয়ার কারণে, হাইপার ক্যারোটোসিস হওয়ার কারণে মূলত বাইরে থেকে লেশনটাকে হোয়াইটিশ মনে হবে। ক্লিয়ার? তো এই জিনিসটা একটু নিচে আমরা এটা লিখে দিছি। আমরা এর আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই সাইটোটক্সিক টি সেলটা পারফোরিন রিলিজ করে, গ্র্যানজাইম রিলিজ করে, যেটার মাধ্যমে আলটিমেটলি কি ত্বরান্বিত করতেছে? বেসাল সেলের অ্যাপোপ্টোসিসকে ত্বরান্বিত করতেছে। একই সাথে এই সাইটোটক্সিক টি সেলগুলা সাইটোকাইন রিলিজ করে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা সাইটোকাইন হচ্ছে টিস্যু নেক্রোটিং ফ্যাক্টর আলফা। এবং এটার পাশাপাশি আরও সাইটোকাইনগুলো রিলিজ করার উদ্দেশ্য হচ্ছে এরা মূলত লিম্ফোসাইটকে আরও বেশি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটকে বেশি লিম্ফোসাইটকে অ্যাট্রাক্ট করে। করার ফলে এরা কি করবে? এপিথেলিয়াম, মোরাল এপিথেলিয়ামের নিচে একটা ডেন্স ব্যান্ড ফর্মেশন করে। ক্লিয়ার? আর অলরেডি আমরা জানি যে বেসাল সেলের ডিস্ট্রাকশন হওয়ার ফলে কম্পেনসেটরি অ্যাকান্থোসিস হয়। কম্পেনসেটরি অ্যাকান্থোসিস মানে কি? মানে হচ্ছে মূলত তোমার স্ট্র্যাটাম স্পাইনোসাম লেয়ারের থিকনেসটা বেড়ে যাবে। শুধু কি স্ট্র্যাটাম স্পাইনোসাম? না, স্ট্র্যাটাম গ্র্যানুলোসামের থিকনেসটাও বেড়ে যাবে। এই জিনিসটা নিচের পয়েন্টে আমরা বলে দিছি যে নর্মালি বেসাল সেলগুলো প্রলিফারেট হয় কারণ বেসাল সেল লেয়ারটা কি কন্টেন্ট করে? সেটা হচ্ছে স্টেম সেল কন্টেন্ট করে। এবং স্টেম সেল কন্টেন্ট করার কারণে এরা যে কোনো টাইপের সেলে কনভার্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এরা পিকল সেল লেয়ারে ডিফারেন্সিয়েট হইতে পারে, এটা গ্র্যানুলার লেয়ারে ডিফারেন্সিয়েট হয়ে যেতে পারে, অথবা ক্যারাটিন লেয়ারে ডিফারেন্সিয়েট হয়ে যেতে পারে। ক্যারাটিন লেয়ার বলতে কি বোঝাচ্ছি? স্ট্র্যাটাম কর্নিয়ামকে বোঝাচ্ছি। ক্লিয়ার? তো এখন লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে যেহেতু বেসাল সেলটা ড্যামেজ হয়ে যায়, এই ড্যামেজের ফলে বেশি সুপ্রা বেসাল সেলের প্রলিফারেশন হয়। সুপ্রা বেসাল সেল মানে কি? বেসাল সেল লেয়ারের ওপরের সেলগুলো, অর্থাৎ প্রিকল সেল লেয়ার, স্ট্রাটাম গ্র্যানুলোসামের লেয়ার, কর্নিয়ামের লেয়ার। ক্লিয়ার? তো এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাকান্থোসিস। যেহেতু এটা কম্পেনসেটরি মেকানিজমের মতো, সেজন্য এটাকে বলা হয় কম্পেনসেটরি অ্যাকান্থোসিস। এর ফলে কি হয়? হাইপার ক্যারোটোসিস হয়, ক্যারাটিন বেশি ডিপোজিশন হয়, আলটিমেটলি একটা হোয়াইট স্ট্রায়া পাবা, যেটাকে বলা হয় উইকহ্যাম স্ট্রায়া।
আর যদি বেসেলসের ডিস্ট্রাকশন বেশি হয়, ডোমিনেট করে, তাহলে এই এপিথেলিয়াম, ওরাল এপিথেলিয়ামটা হয়ে যায় অ্যাট্রপিক অথবা আলসারেট। আলটিমেটলি কি হবে? বার্নিং সেন্সেশন ডেভেলপ করবে। ক্লিয়ার? তা আশা করি তোমরা একদম প্যাথোজেনেসিসটা এখন ইজি লাগার কথা। তো এই জিনিসটা যদি আমরা একটা নিচে ফ্লো চার্ট এর মধ্যে দেখি, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। এই ফ্লো চার্টটা এবার বুঝার কথা। দেখো, একটা হচ্ছে ড্রাগগুলো কি অ্যানাসাইড অথবা অ্যান্টিম্যালেরিয়া ড্রাগের কারণে হতে পারে, বা কন্ট্যাক্ট অ্যালার্জি ডেন্টাল ম্যাটেরিয়ালসের, অথবা ভাইরাল যে ইনফেকশন যেমন হেপাটাইটিস সি এর দরুন, অথবা ইডিওপ্যাথিক কারণে হতে পারে, যেই কারণটা আমরা জানি না হয়তোবা। তো যেই কারণেই হোক না কেন, আলটিমেটলি যে কাজটা হয় সেটা হচ্ছে নিজের সেলফ অ্যান্টিজেন। দেখো, সেলফ অ্যান্টিজেন নিজের ওন পেপটাইড প্রেজেন্ট করে কার কাছে? সাইটোটক্সিক টি সেলের কাছে। কে প্রেজেন্ট করে? বেসাল সেল লেয়ারগুলা, বেসাল সেল লেয়ারের সেলগুলা। তো বেসাল সেল লেয়ারের সেলগুলাকে কি নামে রাখতেছে? ক্যারাটিনোসাইট। একই কথা। তো এই বেসাল ক্যারাটিনোসাইটগুলা যে কাজটা করে, তারা মূলত নিজের ওন পেপটাইডটাকে অ্যান্টিজেন হিসেবে কি করবে? তোমার অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করবে। কিসের মাধ্যমে প্রেজেন্ট করবে? MHC1 মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 এর মাধ্যমে। কার কাছে? CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেলের কাছে। ফলে যে কাজটা করে, টি সেলগুলা মূলত বেসেল সেলটাকে ডেস্ট্রয় করে দেয়। কিভাবে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। এই অ্যাপোপ্টোসিসের কাজে তারা মূলত কিসের মাধ্যমে অ্যাপোপ্টোসিসকে ত্বরান্বিত করে? মূলত পারফোরিনের মাধ্যমে। অলরেডি জানো যে পারফোরিন কি জিনিস, এনজাইমগুলো আসলে কি কাজ করে। এবং একই সাথে এর ফলে কি হবে? বেসাল সেলটা অ্যাপোপ্টোসিস হবে, এবং অ্যাপোপ্টোসিসের ফলে বেসাল সেলের ডিস্ট্রাকশন হবে। আলটিমেটলি জিনিসটা হয় কম্পালসেটরি অ্যাকান্থোসিস, এর ফলে হাইপারক্যারোটিসিস, ওইখামেস্ট্রা। আর যদি বেসাল সেলটা বেশি রকম ডিস্ট্রাকশন হয়, তাহলে আলটিমেটলি অ্যাট্রোপিক বা আলসারেটেড হয়ে যায়, যেটা বার্নিং সেন্সেশন ডেভেলপ করে। তো আশা করি প্যাথোজেনেসিস একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইবারে আমরা চলে আসি আমাদের ক্লিনিক্যাল ফিচারে। এখন তোমাদের আসলে ক্লিনিক্যাল ফিচার বা ক্লিনিক্যাল ফাইন্ডিংসগুলা বুঝতে তোমাদের খুব একটা কঠিন হওয়ার কথা না। তো আমরা এই ক্লিনিক্যাল ফিচারটা আমরা মূলত ২ টা আসপেক্টে আলোচনা করব। একটা হচ্ছে যদি ওরাল ক্যাভিটির মধ্যে লাইকেন প্ল্যানাসটা হয়, তাহলে আমরা কি ক্লিনিক্যাল ফাইন্ডিং বা ফিচারগুলা পাবো? আর যদি স্কিনে হয়, তাহলে আমরা কি পাবো? স্কিনেরটা আগে বলে নিই, যেহেতু এটা ছোট শর্টকাট। স্কিনে যেই কোথায় হয় এই জিনিসটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্লেক্সো সার্ফেস অফ ফোরআর্ম এবং স্পেশালি রিস্টে, অথবা শিনো হইতে পারে, অথবা স্মল ব্যাকের হইতে পারে। বাট এখানে যে ফিচারগুলো, সেগুলোকে আমরা একটু সংক্ষেপে মনে রাখতে পারি। সেটা হচ্ছে 4PW। 4PW বলতে এখানে কি বোঝাচ্ছে? 4টা পি এবং একটা ডাব্লিউ। 4টা পি এর মধ্যে প্রথম পিটা হচ্ছে পলিগনাল, পরটা হচ্ছে প্যাপিউলস, পরটা হচ্ছে পার্পল, পরটা হচ্ছে প্লুরাইটিক বা ইচি, আর এটা হচ্ছে উইকহ্যামস স্ট্রায়া। তো এরপর চলে আসে পলিগনাল। তো পলিগনাল মানে কি? তো এখানে পলিগনাল বলতে বোঝাচ্ছে এখানে যে লেশনগুলা, যেমন ধরো প্যাপিউস, ঠিক আছে? তো লেশন, এই যে প্যাপিউসটা কিন্তু পুরোপুরি রাউন্ডেড না, পরিপূরক কি রাউন্ডেড না। এই প্যাপিউস লেশনটার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, অনেকগুলো অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এই যে মাল্টিপল অ্যাঙ্গেল যখন থাকবে একটা লেশনের, পুরোপুরি রাউন্ডেড না হবে, তখন এটাকে আমরা কি নাম বলবো? পলিগনাল নামে রাখতে পারি। ক্লিয়ার? আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা পি হচ্ছে প্যাপিউস। প্যাপিউস কি জিনিস? এই লেশনগুলো প্যাপিউসের মধ্যে থাকে, অর্থাৎ স্কিনের ওপরে কিছুটা এলিভেশন থাকবে, এবং এই এলিভেশনটা লেস দেন 1 সেন্টিমিটার হবে। শুরুতে কিন্তু পড়ে আসছি আমরা। সবসময় কি প্যাপিউস ফর্মেশন করবে? না, কোনো সময় এটা প্ল্যাকও ফর্মেশন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আর প্ল্যাক কি জিনিস? যখন মোর দেন এলিভেশনটা যখন মোর দেন 1 সেন্টিমিটার হয়, তখন সেটাকে আমরা প্ল্যাক বলতেছি। তাহলে এখানে আমরা আরেকটা পি পেয়ে গেলাম। ক্লিয়ার? আবার রংটা কিরকম হবে? পার্পেল, এবং কালারটা, এবং প্লুরাইটিক অর্থাৎ ইচি হবে। ইচি মানে ইচিং, বাংলায় যেটাকে বলা হয় চুলকানি, অর্থাৎ চুলকাবে। আরেকটা বিষয় হচ্ছে ডাব্লিউতে উইকহ্যামস স্ট্রায়া। উইকহ্যামস স্ট্রায়া বলতে আমরা কি বোঝাচ্ছি? উইকহ্যামস স্ট্রায়া বলতে বোঝাচ্ছি এখানে ছোট হোয়াইটিশ লেশনগুলা কিরকম থাকবে? লেসি প্যাটার্নে থাকবে। লেসি মানে কি? তোমরা মেয়েরা অলরেডি জানো যে তোমাদের ওই যে, তোমরা হয়তো চিনবা যে জামা কাপড়ে লেস লাগানো হয় না? তো অনেকটা লেসের মতো, লেসি টাইপের প্যাটার্ন। ক্লিয়ার? তো নিচে স্কিন লেশনের অনেকগুলা পিকচার দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমটা নিজেই দেখতে পারতেছো, এটা রিস্টে হয়, মোস্ট কমন একটা সাইট। এবং এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে অনেকগুলো ছোট প্যাপিউল ছিল। পরবর্তীতে এই প্যাপিউলগুলো একত্রিত হয়ে একটা বড় প্ল্যাগ ফর্মেশন করছে। ক্লিয়ার? এর পাশের চিত্রটা দেখো, এখানে সিম্পলি
জিনিসগুলো আছে সেটা হচ্ছে পলিগোনাল প্যাপিউলস আছে। পলিগোনাল প্যাপিউলস কেন বলতেছি, কারণ এই প্যাপিউলগুলা একদম পুরোপুরি কিন্তু রাউন্ডেড না, কিছুটা ইরেগুলার শেপের এবং অনেকগুলো অ্যাঙ্গেল আছে যেগুলোকে আমরা কি না পলিগোনাল বলতেছি। ক্লিয়ার? এড়ে গেল। এবং এটা আরেকটা বড় বিষয় হচ্ছে এদের যে টপটা বা মানে এই ধরো এই যে একটা স্কিনের উপরে যে ইলেভেশনটা, সেই ইলেভেশনের এই টপটা কিন্তু ফ্ল্যাট টপ। অর্থাৎ ইলেভেশনটা থাকে এরকম ইলেভেশন। অর্থাৎ এরকম যে ইলেভেশনটা হয়ে পর ফ্ল্যাটটা কি হয়, এরকম ফ্ল্যাট টপ হয়ে পড়ে এবং এরকম টাইপের হয়। তাই যে ফ্ল্যাট টপ শাইনি পলিগনাল প্যাপিউস। ক্লিয়ার? আচ্ছা, এটাও কোথায় দেখা যাচ্ছে? রিস্টে দেখা যাচ্ছে। নিচেরটার দিকে তাকাও, এখানে কি পাওয়া যাচ্ছে? ব্ল্যাক পাইছি, একটা ভালো কথা। ব্ল্যাক কেন বলতেছি, এখানে প্যাপিউল কেন বলি নাই, কারণ এখানে অবশ্যই তুমি বুঝতে পারতেছো একটাই এবং একটার ডায়ামিটারটা অবশ্যই মোর দ্যান 1 সেন্টিমিটার। মোর দ্যান 1 সেন্টিমিটার হলে সেটাকে আমরা ব্ল্যাক বলতেছি এবং এই ব্ল্যাকটা কীরকম কি শো করতেছে? হোয়াইটিশ লেসি প্যাটার্ন শো করতেছে, যেটাকে আমরা কি নামে রাখতেছি? উইকহ্যাম স্ট্রায়া। লেসি প্যাটার্ন বলতে কি বোঝাচ্ছে? ওই জামা কাপড়ে যে লেস লাগায় সেই লেসের মতো অ্যাপিয়ারেন্স। ক্লিয়ার? এখানে আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে এখানেও আমরা প্যাপিউল দেখতে পারতেছি ছোট ছোট, বাট এই প্যাপিউলগুলোর কালার কিন্তু এখন আর পার্পেল নাই। প্যাপিউলগুলোর কালার কীরকম? প্যাপিউলগুলোর কালার হচ্ছে ব্ল্যাকিশ, হাইপার পিগমেন্টেড হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আরেকটি জিনিস বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখানে ট্রমা হয়েছিল এই জায়গায়। তো মেকানিক্যাল ট্রমার সাইডে যদি লাইকেন প্ল্যানাসটা ডেভেলপ করে তখন সেই ফেনোমেননটাকে আমরা কী নামে রাখি? কপনার ফেনোমেনন নামে ডাকি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, তুমি প্রশ্ন করতে পারো যে ভাই এখানে কালো রঙের বা হাইপার পিগমেন্টেশন কেন হয়েছে? এটার সুবাদে যদি আমরা একটু একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যে লেয়ারটা পড়ছি যে বেসাল সেল লেয়ার, তাই না? স্কিনের ক্ষেত্রেও কিন্তু বেসাল সেল লেয়ার থাকে। তো এই বেসাল সেল লেয়ারগুলোর মধ্যে স্টেম সেলের পাশাপাশি জিনিসটা থাকে সেটা হচ্ছে মেলাটিনোসাইট থাকে। ক্লিয়ার? মেলানোসাইট থাকে। আর মেলানোসাইটের কাজ হচ্ছে মেলানিন রিলিজ করা, তাই তো? এই মেলানিন যে কাজটা করে সেটা হচ্ছে স্টেম সেলগুলা কিন্তু ইউভি রশ্মির প্রতি অনেক বেশি সেনসিটিভ। অর্থাৎ এরা ইউভি রশ্মি দ্বারা খুব সহজে মিউটেন্ট হয়ে যেতে পারে বা মিউটেটেড হয়ে যেতে পারে। তো এরা যাতে ইউভি রশ্মির এক্সপোজারে না আসে বা এক্সপোজারে আসলেও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটার জন্য প্রোটেকশন দেয় হচ্ছে মেলানিন। ক্লিয়ার? মেলানিন। তো এই মেলানিন রিলিজ করে এই বেসাল সেল লেয়ারে থাকা মেলানোসাইট। ক্লিয়ার? তো এই মেলানোসাইটও যখন ড্যামেজ হয় তখন আলটিমেটলি তোমার কি হবে? আলটিমেটলি এর থেকে মেলানিন বেশি রিলিজ হবে। মেলানিন যখন বেশি রিলিজ হয় তখন আলটিমেটলি জিনিসটা হয় হাইপার পিগমেন্টেশন হয়। ক্লিয়ার? তো বুঝতে পারছো কেন এখানে হাইপার পিগমেন্টেশন হয় ইন কেস অফ লাইকেন প্ল্যানাস? কারণ মেকানিক্যাল ট্রমা হয়েছে, সেখানে টিস্যুটা ড্যামেজ হয়েছে অফকোর্স। তো টিস্যু ড্যামেজ হলেও এখানে অবশ্যই তোমার বেসাল সেল লেয়ারে থাকা মেলানোসাইটও কিন্তু ড্যামেজ হয়েছে। তো মেলানোসাইট যখন ড্যামেজ হবে তখন আলটিমেটলি এর থেকে মেলানিন রিলিজ হবে, যেটা কিনা তোমার হাইপার পিগমেন্টেশন ঘটাবে। আর আরেকটা জায়গায় অ্যাঙ্কেলে হয়, এই যে হিলেও হয়েছে লাইকেন প্ল্যানাসটা, এবং একই সাথে এখানেও আবার দেখতেছো কবনার লেশন হিসেবে এবং স্ক্র্যাচ মার্ক দেখে বোঝা যাচ্ছে যে এখানে মেকানিক্যাল ট্রমা, যেহেতু মেকানিক্যাল ট্রমা রিলেটেড লেশন সেজন্য কবনার ফেনোমেনন বলতে পারি আমরা। এবং এটা হচ্ছে প্যাপিউলার। কেন? কারণ ছোট প্রত্যেকটা ডায়ামিটার কখনোই 1 সেন্টিমিটার থেকে বেশি হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো স্কিন লেশন অন্তত বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি স্কিন লেশনে কী কী জিনিস ডেভেলপ করে। একটা হচ্ছে পলিগনাল কেন বলতেছি, কারণ পুরোপুরি রাউন্ডেড না, এই লেশনগুলো কীরকম অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, মাল্টিপল অ্যাঙ্গেল, তো সেই জন্য পলিগনাল বলা হয়। এবং এটা সবসময় যে প্যাপিউল ফর্মেশন করে এমন না, এরা আবার অনেক সময় এগুলা প্যাপিউলগুলো ছোট প্যাপিউলগুলো একত্রে যুক্ত হওয়ার মাধ্যমে প্ল্যাক ফর্মেশন করে। এবং প্ল্যাক বা প্যাপিউল যেটাই হোক না কেন সেটার টপটা কীরকম থাকে? ফ্ল্যাট থাকে। ক্লিয়ার? এবং এটা অনেক সময় ফাইবার পিগমেন্টেশন শো করে কেন? কারণ ডিউ টু দ্য ড্যামেজ অফ মেলানোসাইট। এই মেলানোসাইট ড্যামেজ হওয়ার ফলে এখান থেকে মেলানিন বেশি রিলিজ হয়, ফলে হাইপার পিগমেন্টেশন হয়। এবং একই সাথে কি হবে? স্কেচ মার্কে বা মেকানিক্যাল ট্রমার এখানে যদি কখনো তুমি দেখো যে লাইকেন প্ল্যানাস ডেভেলপ করছে, লেশনগুলো ডেভেলপ করছে, তখন সেটা বলা হয় কবনার ফেনোমেনন। আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে আমরা এখানে কি পেতে পারি? উইকহ্যাম স্ট্রায়া পেতে পারি। তো সেই জন্য এটাকে বলতেছি 4PW, সংক্ষেপে মনে রাখার জন্য। তো এবার চলে আসি আমাদের ওরাল লেশনের ক্ষেত্রে।
তো ওরাল লেশনের ক্ষেত্রে সবচেয়ে কমন যে সাইটটা, মোস্ট কমন, তোমাদের যদি সর্বপ্রথমে জিজ্ঞেস করে যে ওরাল ক্যাভিটিতে যে লাইকেন প্ল্যানাসের যে লেশনগুলো হয়, ওরাল লেশন, সেইটার সবচেয়ে কমন সাইট কোথায়, কোথায় আমি লাইকেন প্ল্যানাস সবচেয়ে বেশি কমন দেখব? এর মধ্যে সবচেয়ে কমন সাইটটা হচ্ছে বাক্কাল মিউকোসা, এবং সেকেন্ড মোস্ট কমন সাইট হচ্ছে ল্যাটারাল মার্জিন এবং ডরসাম অফ দ্য টাং। তো এখন এই যে এই সাইটগুলোতে লাইকেন প্ল্যানাস দেখা যায় ভালো কথা, বাট লাইকেন প্ল্যানাসের বিভিন্ন টাইপ আছে। তো টাইপের মধ্যে এক প্রথম যে সবচেয়ে কমন যে টাইপটা, সেটা হচ্ছে রেটিকুলার টাইপ। তো রেটিকুলার শুনেই তো বুঝতে পারতেছো এটা মূলত জালিকাকার বোঝাচ্ছে, কারণ রেটিকুলার মানে হচ্ছে জালিকাকার। তাহলে এখানে লেশনগুলো থাকবে মূলত জালিকাকার। তো জালিকাকার থাকার মানে কি? মানে হচ্ছে তুমি যদি এই লেশনের দিকে একটু তাকাইতে বলি, তোমার কাছে কি মনে হচ্ছে? একটু জালিকাকার মনে হচ্ছে না? যদিও এইটার প্যাটার্নটা আরও ভালো মতো মিলে যায় তোমরা জামা কাপড়ে যে লেস ইউজ করো সেই লেসের সাথে, তাই না? তো এই জন্য এটাকে বলতেছে লেসি প্যাটার্ন বা লেসি হোয়াইটিশ স্ট্রায়া, স্ট্রায়া, বা এটাকে কি বলতেছে, রেটিকুলার টাইপ অফ লাইকেন প্ল্যানাস, কারণ অনেকটা জালিকাকার, ঠিক আছে? এবং শুধু তাই না, এর পাশাপাশি এটাকে আমরা অ্যানিউলার টাইপ প্যাটার্ন বলতে পারি। কেন অ্যানিউলার? কারণ রিং টাইপ, দেখো বিষয়গুলো এই যে ছোট ছোট রিং রিং, এবং এই রিংগুলোর মাঝখানে মাঝখানে রেডিশ কি আছে, এই আছে যে রেডিশ, আর এই পুরোটাকে ঘিরে কি আছে, হোয়াইটিশ জোন আছে। তো যেহেতু এই যে এই ধরো এইখানে একটা লেশন, লেশনের চারিদিকে কি হোয়াইটিশ, আর মাঝখানে সেন্টারে ফোকাস হিসেবে কি আছে তোমার রেডিশ। তো সিমিলারলি এখানেও তো আবার একই রকম অবস্থা। তো আমরা বলতে পারি যে এখানেও একটা ফোকাস পাইছি, এখানে একটা ফোকাস পাইছি, এখানেও একটা ফোকাস পাইছি, তো অনেকগুলো ফোকাস। তো এই ফোকাসগুলোকে বলা হয় মাল্টিফোকাল, মাল্টিফোকাল লেশন। কি বলা হয়? মাল্টিফোকাল লেশন। আর লেসি কেন বলতেছে? লেসের মতো প্যাটার্ন। এবং অ্যানুলার কেন বলতেছে? কারণ রিং শেপ, এই যে রিং শেপ, কিছু কিছু জায়গায় রিং শেপ পাচ্ছ, ক্লিয়ার? আচ্ছা, তো আসলে বুঝতে পারছো এটা রেটিকুলার ফর্মের মধ্যে, রেটিকুলার ফর্ম টাইপ অফ যে লাইকেন প্ল্যানাস, সেটা হচ্ছে মোস্ট কমন টাইপ। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইন্টারলেসিং থাকে, হোয়াইট ক্যারোটিটিক লাইন থাকে, হোয়াইট কালার ক্যারোটিটিক লাইন এগুলো। এবং এই অথবা স্ট্রায়াও বলতে পারি, এগুলোকে আবার কী নামে ডাকি? উইকহ্যাম স্ট্রায়া নামে ডাকি। এটা মূলত অ্যানিউলার বা রিং শেপ অথবা লেসি প্যাটার্ন, লেসের মতো ফর্মেশন করে। আর কমন সাইটগুলো আছে যে বাক্কাল মিউকোসা বা চিকে, আর এটা হচ্ছে তোমার ডরসাম অফ দ্য টাং অথবা ল্যাটারাল মার্জিন অফ দ্য টাং, এদিকে হচ্ছে ল্যাটারাল মার্জিন, আর এটা হচ্ছে ডরসাল সারফেস, অথবা লিপও কিন্তু অনেক সময় দেখা দিতে পারে, ক্লিয়ার? এবং এই জাতীয় পেশেন্টগুলা তোমার কি নিয়ে প্রেজেন্ট করবে? পেশেন্ট এসে হিস্ট্রি দিবে যে তার গরম কোনো খাবার খেলে বা স্পাইসি কোনো ফুড খেলে তার কি হয়, জ্বালা পোড়া হয় বা দেখে পেইন হয়। এই টাইপের পেশেন্ট এরকম টাইপের হিস্ট্রি নিয়ে আসবে। আরেকটা টাইপের লাইকেন প্ল্যানাস আছে যেটাকে বলা হয় ইরাইথেমেটাস বা অ্যাট্রোপিক ফর্ম। তো অ্যাট্রোপিক ফর্ম বা ইরাইথেমেটাস নামটি শুনে তুমি বুঝতে পারতেছো এখানে অ্যাট্রোপি হবে। অ্যাট্রোপি কেন হবে? অলরেডি তোমরা প্যাথোজেনেসিস আলোচনার সময় বুঝে ফেলছো যে অ্যাট্রোপি কখন হয়, যখন বেসাল সেলের ডিস্ট্রাকশনটা বেশি বেশি হয়, তখন আলটিমেটলি ওরাল মিউকোসার যে ওরাল এপিথেলিয়ামের যে লাইনিং, এই যে ওরাল এপিথেলিয়ামের যে লাইনিং, সেই লাইনিংয়ের থিকনেসটা কমে যায়। তা ভাই থিকনেসটা যখন কমে যাবে তখন সেটাকে আমরা অ্যাট্রোপি বলতে পারি। তো অ্যাট্রোপি হইলে জিনিসটা হয় সেটা হচ্ছে ইরেথেমেটাস ডেভেলপ করে, অর্থাৎ বাইরে থেকে ওই জায়গাটা রেডিশ রেডিশ মনে হয়, ইরেথেমেটাস মনে হয়, আলসারেটেড মনে হয়, কেন যেন লাল লাল হয়ে আছে। কেন লাল? রেডনেস কেন বেড়ে গেল? কারণ উপরে এই যে লেয়ারটার থিকনেস কমে গেছে। যখন উপরে লেয়ারের থিকনেস কমে যায় তখন আন্ডারলাইং যে ব্লাড ভেসেলস, সেই ব্লাড ভেসেলসের যে ব্লাডগুলা, ব্লাড ভেসেলসের ব্লাডের তরুণ যে রেডনেস কালারটা, সাবমিউকাস লেয়ার তো রেডনেস কালার, আর উপরে থাকে ওরাল মিউকোসার লেয়ারে যেহেতু ক্যারাটিন থাকে সেজন্য এটা ক্যারাটিন যেহেতু হোয়াইট, আর নিচে আন্ডারলাইং হচ্ছে রেড, রেড আর হোয়াইট মিলায় উপর থেকে তোমার কাছে বাক্কাল মিউকোসাটা কেমন লাগে? পিঙ্ক পিঙ্ক লাগে, পিঙ্কি পিঙ্কি। কিন্তু যদি যদি তোমার ওরাল এপিথেলিয়ামের, যদি ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে যায় তাহলে কি হলো? তাহলে এই জায়গায় তো হোয়াইটের ঘনত্ব কমে গেল, ঠিক আছে? এখানে হোয়াইটের বা ক্যারাটিনের পরিমাণ কম থাকবে। বা দেখা গেছে, এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া একটু আগে তো পড়াইছেন যে লাইকেন প্ল্যানাস হইলেই তোমার কম্পেনসেটরি অ্যাকান্থোসিস হয়, কিন্তু এখানে তোমাকে একটা কথা বলে নেই, আমরা দুইটা ক্রাইটেরিয়া বলছি। একটা হচ্ছে একটা হচ্ছে স্বাভাবিকভাবে কম্পেনসেটরি অ্যাকান্থোসিস হইলো, হাইপারক্যারোটিসিস হইলো, হোয়াইটিশ লেশন ডেভেলপ করলো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যদি ভেসেলসের ডিস্ট্রাকশন বেশি বেশি হয় তখন তো তোমার এই কম্পেনসেটরি অ্যাকান্থোসিস কিন্তু ওইটার সাথে কুলায় উঠতে পারবে না। তখন কি হলো, পুরা ওরাল মিউকোসাল যে ওরাল এপিথেলিয়ামের যে লাইনিং, সেটা লাইনটা কি হয়ে গেছে, অ্যাট্রোফি হয়ে গেছে, আলসারেটেড হয়ে গেছে, চিকন হয়ে গেছে, থিকনেস কমে গেছে। ফলে কী হবে?
নিচে থাকা ব্লাড ভেসেলসের কালারগুলো বেশি এরকম প্রকট দেখাবে উপর থেকে, মানে রেডিশ মনে হবে। ক্লিয়ার? আচ্ছা গেল। তো এবার বুঝতে পারতেছো কেন ইরেথেমেটাস বা অ্যাট্রোপিক ফর্মটাকে আমরা কি বলতেছি রেড প্যাচেস পাই কেন? রেড প্যাচেস পাই এই জন্যই যে কারণ এখানে থিকনেসটা কমে গেছে। ক্লিয়ার? এবং এর পাশাপাশি তোমার কি পাবো? ভেরি ফাইন, খুবই ফাইন হোয়াইট স্ট্রাইপ পাবো, কারণ ওই কম্পেনসেটরি মেকানিজম তো চলতেছে। বাট কম্পেনসেটরি মেকানিজমের থেকেও বেশি এরকম ডিস্ট্রাকশন হচ্ছে কি বেসাল সেল লেয়ার। তো বেসাল সেল লেয়ারটা যখন ডোমিনেট থাকে, বেসাল সেল লেয়ার ডিস্ট্রাকশনটা যখন ডোমিনেট করে, তখনই মূলত এই যে অ্যাট্রোপিক টাইপ অফ লাইকেন প্ল্যানাস ডেভেলপ করে। তো এই ঘটনা তুমি কোথায় দেখবা? সেটা হচ্ছে অ্যাটাচড জিঞ্জাইভাতে সবচেয়ে কমনলি তুমি দেখবা। এই টাইপের পেশেন্ট বার্নিং সেন্সেশন নিয়ে আসবে, সেন্সিটিভিটি এবং জেনারেল ডিসকমফোর্ট নিয়ে আসবে। এবং এই জিঞ্জাইভার মধ্যে যদি এই লেশনটা হয় তাহলে সেটা জিঞ্জাইভাটা ডিসকোয়ামেটিভ জিঞ্জিভাইটিস হিসেবে তোমার প্রেজেন্ট করে। ডিসকোয়ামেটিভ মানে কি? ডিসকোয়ামেশন কথা থেকে ডিসকোয়ামেটিভ আসছে। ডিসকোয়ামেশন মানে কি? ডিসকোয়ামেশন মানে হচ্ছে কোনো জিনিস পিল অফ, অর্থাৎ কোনো জিনিস ছিলে আনা, মানে ধর একটা চামড়া ছিলে আনা, আর কোনো জিনিস ছিঁড়ে গেছে উপর থেকে একদম ইয়া হয়ে গেছে, ছিলে যাওয়া, তাহলে সেটাকে বলা হয়, বা শেডিং, ইংলিশে আমরা কি বলি শেডিং হওয়া, সেটাকে বলা হয় ডিসকোয়ামেটাস বা ডিসকোয়ামেটিভ। তো ডিসকোয়ামেটিভ জিঞ্জিভাইটিস বলতে বোঝায় ইরাইথেমেটাস অর্থাৎ রেড কালার এবং ডিসকোয়ামেটাস অর্থাৎ শেডিং হয়ে গেছে এরকম, এবং আলসারেটেড অ্যাপিয়ারেন্স থাকবে গামের বা জিঞ্জাইভার। ক্লিয়ার? তখন সেটাকে ডিসকোয়ামেটিভ জিঞ্জিভাইটিস বলতেছি। ক্লিয়ার? তুমি এই যে পিকচার দেখে বুঝতে পারতেছো এখানে জিঞ্জাভাটা কিরকম মনে হয় রক্ত লাল হয়ে আছে, মনে হয় যে ঘা হয়ে গেছে, মনে হয় যে উপরের জিঞ্জাভার উপরের আবরণটাকে তুলে ফেলছে, ছিঁড়ে ফেলছে কেউ একজন, এরকম দেখাচ্ছে। আর পুরোপুরি রেড দেখাচ্ছে। ক্লিয়ার? কারণ নর্মাল কন্ডিশনে কি থাকে, গামের কালারটা কোরাল পিঙ্ক কালার থাকে, কিন্তু এখন কি হয়ে গেছে একদম রেডিশ হয়ে গেছে। তো এই যে এটা এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হয় মূলত বা এই ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটাকে বলা হয় ডিসকোয়ামেটিভ জিঞ্জিভাইটিস। ডিসকোয়ামেটিভ জিঞ্জিভাইটিস আমরা কখন দেখব? মূলত ইরাইথেমেটাস অথবা অ্যাট্রোপিক ফর্ম অফ লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে দেখব। ক্লিয়ার? তো এবার চলে আসি আমি ইরোসিভ ফর্ম। ইরোসিভ ফর্মকে অনেক সময় অনেকে আলসারেটেড লাইকেন প্ল্যানাসও বলতে পারে, কিন্তু এখানে একটা কথা আছে, আমরা আলসারেটেড কখন বলবো বা ইরোসিভ কখন বলবো? যদি যদি এই লেশনটা যদি এই লেশনটা ওরাল এপিথেলিয়ামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনকে পায়ার্স না করে, পিয়ার্স না করে, অর্থাৎ সীমাবদ্ধ আছে, কনফাইন্ড আছে কোথায়? ওরাল মিউকোসার মধ্যেই কনফাইন্ড আছে। যদি ওরাল মিউকোসার মধ্যেই শুধুমাত্র কি থাকে, কনফাইন্ড অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হয় ইরোসিভ, ইরোশন বলবো, তখন সেটাকে বলা হয় কি ইরোশন। আর আলসার কখন বলবো? যখনই বেসমেন্ট মেমব্রেন ভেদ করে যাবে। যে কোনো টাইপের লেশন যখন বেসমেন্ট মেমব্রেনকে পার্স করবে, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনের ভেদ করে আন্ডারলাইং কানেক্টিভ টিস্যুর মধ্যে চলে আসবে, তখন সেটা বলা হয় আলসার। ক্লিয়ার? তো বেসিক পার্থক্যটা বুঝতে পারছো তাহলে। এখন ইরোশন বা আলসার যেটাই বলি না কেন, এই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ব্যাসালসের ডিস্ট্রাকশন এত অতিমাত্রায় হয় যে ওই যে ব্যাসালসের যে ডিস্ট্রাকশন হওয়ার ফলে যে এত ব্যাপক ঘাটতি, ওই ঘাটতিটা না পূরণ করতে পারে না, পূরণ করতে যে হিমশিম খেয়ে যায়। ফলে কি হবে? এখানে একটা আলসার ডেভেলপ করবে এবং আলসারটা হবে শ্যালো ইরেগুলার, এবং আলসারটা কাভার থাকবে একটা ইউলিশ লেয়ার অফ ফাইব্রিন দ্বারা, যেটাকে স্মুথ এবং স্লাইটলি রেজড থাকে। আর আলসারের তোমরা অলরেডি জানো আলসারের চারপাশে কি থাকবে, অ্যাট্রোপিক এরিয়া থাকবে, রেডনেস থাকবে, ঠিক আছে? বা স্টাইল তুমি পাইতে পারো হোয়াইটিশ, এই যে হোয়াইটিশ আশেপাশে হোয়াইটিশ স্ট্রাইপ পাওয়া যাচ্ছে, এই যে হোয়াইটিশ স্ট্রাইপ পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? আশেপাশে। তো এটা হচ্ছে কথা। তাহলে আমরা ইরোসিভ ফর্মটাও পড়ে ফেললাম, আর এটা হচ্ছে প্ল্যাক ফর্ম। প্ল্যাক আমরা অলরেডি জানি যে প্যাপিউল মূলত ফর্মেশন হয়, বাট অনেকগুলো প্যাপিউল যখন কোহেলেজ করে অথবা একত্রে যুক্ত হয়, তখন যুক্ত হয় একটা বড় তোমার একটা প্ল্যাক ফর্মেশন করে। ক্লিয়ার? তো এই টাইপের প্ল্যাক যখন ফর্মেশন করবে তখন তোমার কাছে এটা লিউকোপ্লাকিয়ার মতো দেখতে মনে হবে, কিন্তু বেসিক যে পার্থক্যটা সেটা হচ্ছে এখানে তোমার মাল্টিফোকাল ডিস্ট্রিবিউশন দেখা যায় কোন ক্ষেত্রে? লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে। তো এই বিষয়টা একটু ক্লিয়ারিফাই করি, তাহলে বুঝতে পারবা। দেখো, এটা হচ্ছে লিউকোপ্লাকিয়ার লেশনটা, এবং লিউকোপ্লাকিয়ার লেশনটা এটাও একটা হোয়াইটিশ লেশন, এবং এই হোয়াইটিশ লেশনটা পুরো জায়গাতে সুষমভাবে বণ্টিত আছে। মাঝখানে লেসি প্যাটার্ন নাই, অর্থাৎ মাঝখানে মাল্টিফোকাল অ্যারেঞ্জমেন্ট নাই, অর্থাৎ ছোট ছোট জায়গায় ছোপ 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 করে তোমার এই যে পিঙ্ক বা রেডনেস কালার নাই। ক্লিয়ার? তো পুরাটাই একদম হোয়াইট, পুরো লেশনে A to Z পুরো গুজগুজে হোয়াইট, সেটাকে আমরা কি নাম দিচ্ছি? লিউকোপ্লাকিয়া। অর্থাৎ লিউকোপ্লাকিয়াতে কি নাই? উইকহ্যাম স্ট্রায়া নাই,
বা লেসি প্যাটার্ন বা অ্যানিউলার প্যাটার্ন অফ তোমার নাই, লেসি প্যাটার্নের হোয়াইটিশ লেশন নাই, এখানে পুরাটাই হচ্ছে হোয়াইট। তো এটাকে বলা হয় লিউকোপ্লাকিয়া, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কিন্তু লাইকেন প্ল্যানাসে দেখো, লাইকেন প্ল্যানাসে হচ্ছে তোমার লেসি প্যাটার্ন, এই যে মাঝখানে হচ্ছে তোমার ফোকাস, এটা হচ্ছে তোমার রেডনেস, আর এই চারিদিকে কি থাকবে, চারিদিকে থাকবে হচ্ছে তোমার হোয়াইটিশ স্ট্রায়া, যেটাকে বলা হয় উইকহ্যাম স্ট্রায়া। তাহলে উইকহ্যাম স্ট্রায়া লাইকেন লিউকোপ্লাকিয়াতে থাকে না, বা লাইকেন প্ল্যানাসে উইকহ্যাম স্ট্রায়া থাকে। আর আরেকটা হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশন। পিগমেন্টেশন মানে কি? হাইপার পিগমেন্টেশন হয়, একটু আগে আমরা বলছিলাম যে মেলানোসাইটটা ড্যামেজ হওয়ার ফলে মেলানিন রিলিজ হয় বেশি বেশি, ফলে কি হাইপার পিগমেন্টেশন হবে, ক্লিয়ার? এবং এই জায়গাগুলো মাঝখানে মাঝখানে কি থাকবে, ইরাইথামেটাস থাকবে, ফোকাসের জায়গাটা। কিন্তু এখানে দেখো লিউকোপ্লাকিয়ার ক্ষেত্রে যখন হোয়াইটিশ, পুরাটা জুড়ে হোয়াইটিশ, মাঝখানে কোনো রেডনেস, কোনো ফোকাস নাই, পুরাটা জুড়ে হটিশ, পুরাটা জুড়ে হটিশ, কোনো লেসি প্যাটার্ন নাই। দেখে বুঝতে পারছো এটা কোনো লেসি প্যাটার্ন না, ক্লিয়ার? কিন্তু তোমাকে যদি আমি একটু দেখাই যে লাইকেনটাকে, এই যে লাইকেন প্ল্যানাস, দেখো লেসি প্যাটার্ন, মাঝখানে মাঝখানে এই যে রেডনেস রেডনেস রেডনেস। আর যখন এটা লিকোপ্লাকি হবে, পুরাটা জুড়ে হোয়াইটই হবে, মাঝখানে কোনো রেডনেস দেখা যাবে না, ক্লিয়ার? তা আশা করি বুঝতে পারছো। আর লিকোপ্লাকের সাথে রেজেম্বল করলেও, লিকোপ্লাকের মতো দেখতে হইলেও, ব্ল্যাক টাইপ অফ লাইকেন প্ল্যানাস দেখতে হলেও এর মাঝখানে কি থাকবে, মাল্টিফোকাল ডিস্ট্রিবিউশন থাকবে, ক্লিয়ার? আর এর পাশাপাশি তুমি যদি হিস্ট্রি নিয়ে বুঝতেই পারবা, একটা হচ্ছে লিউকোপ্লাকিয়াটা ডেভেলপ করে মূলত টোবাকো বা অ্যালকোহলের সাথে সম্পর্কযুক্ত। বাট লাইকেন প্ল্যানাস কমপ্লিটলি একটা অটো ইমিউন ডিজিজ, এটা তো জানোই। আর অলরেডি বলে ফেলছি সেকেন্ড পয়েন্টটা, সেটা হচ্ছে লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে উইকহ্যাম স্ট্রায়া পাওয়া যায়, কিন্তু তোমার লিউকোপ্লাকিয়াতে তুমি এরকম টাইপের প্যাচ পাবা না, বা এরকম থেকে সরি এরকম টাইপের স্ট্রায়া পাবা না, বাট তুমি থিক হোয়াইট প্যাচেস পাবা, যেটা কিন্তু রাফ থাকবে অথবা স্মুথ থাকতে পারে। এবং লিউকোপ্লাকিয়া থেকে কিন্তু কি থাকবে, ক্যান্সারের তোমার রিস্ক আছে, এবং ওই তুলনায় কিন্তু লাইকেন প্ল্যানাসের রিস্কটা একটু কম। এবং যদি কমন সাইট চিন্তা করি তাহলে হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ এবং টাং, এবং লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে কমন সাইট হচ্ছে অলরেডি জানো বাক্কাল মিউকোসা, এবং সেকেন্ড মোস্ট যেটা সেটা হচ্ছে তোমার টাং। টাংয়ের কোনটা, ডরসাম সারফেস অফ দ্য টাং, ক্লিয়ার? অথবা স্কিনও হয় এর পাশাপাশি। ট্রিটমেন্ট হচ্ছে যেহেতু অটোইমিউন ডিজিজ, সেজন্য কর্টিকোস্টেরয়েড ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিব। এর পাশাপাশি লিউকোপ্লাকিয়ার ক্ষেত্রে জিনিসটা সেটা হচ্ছে যেহেতু টোবাকো বা অ্যালকোহলের কারণে হচ্ছে, তার মানে এই টোবাকো অ্যালকোহলকে পরিহার করতে হবে, এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট। তা আশা করি লিউকোপ্লাকিয়া এবং লাইকেন প্ল্যানাসের মধ্যে পার্থক্যটা তোমরা করতে পারবা। যদি সাপোজ ধরো কোনো একটা পেশেন্ট ব্ল্যাক টাইপ অফ, কি বললাম, ব্ল্যাক ফর্ম অফ লাইকেন প্ল্যানাস নিয়ে হাজির হইলো, তখন তুমি কিন্তু শুরুতে কনফিউশন হওয়া যাবে না যে এটা একটা লিউকোপ্লাকিয়া নাকি লাইকেন প্ল্যানাস। লিউকোপ্লাকিয়া তুমি না, এটা তুমি বুঝবা কিভাবে? পেশেন্টকে জিজ্ঞেস করবা তুমি তার কি তামাক গ্রহণের কোনো হিস্ট্রি আছে, বা অ্যালকোহল গ্রহণের হিস্ট্রি আছে কিনা, লং টাইম তামাকের এক্সপোজারে আছে কিনা, বা পান খায় কিনা, বা সিগারেট খায় কিনা, হিস্ট্রি নিলে তুমি বুঝতে পারবে। পেশেন্ট যদি সেটা বলে তো হইলই, আর যদি না বলে বা এরকম এটার সাথে কোনো সম্পর্কিত নাই, তখন সেটাকে আমি লাইফ প্ল্যান্সের মধ্যে ফালাইতে পারি। এর পাশে তুমি এর পরবর্তীতে তুমি পরীক্ষা করে দেখলা ওই হোয়াইটিশ জায়গাটা লেসি প্যাটার্নের নাই, অর্থাৎ উইকহ্যাম স্ট্রায়া নাই, এবং একই সাথে এটার যে সাইডটা, সেই সাইডটা মোর ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে মাল্টিফোকাল ডিস্ট্রিবিউশন দেখতে পারবো। মাল্টিফোকাল ডিস্ট্রিবিউশন তো অলরেডি জানোই কি বললাম আমরা। এরপরে আমরা ফাইনালি আমাদের আলোচনাটা, নোটের যে আলোচনাটা সেটা অলরেডি শেষ করে ফেলছি। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন টেক্সট বুক, যেটাকে বলা হয় কাউসন। সেই কাউসন থেকে আমরা লাইন টু লাইন এখন পড়ার চেষ্টা করব। তো মেইন বুকে যা যা বলছে এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তো এখন তোমাদের এটা ইজি হওয়ার কথা। তো দেখো লাইকেন প্ল্যানাস, সর্বপ্রথমে যে জিনিসটা বলছে, লাইকেন প্ল্যানাস হচ্ছে তোমার ভেরি কমন একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এই ডিজিজটা হয় স্কিনে অথবা ওরাল ক্যাভিটি, যে ওরাল মিউকোসা রয়েছে সেই মিউকাস মেমব্রেনে, ক্লিয়ার? এখন এটা ইটিওলজি হচ্ছে আননোন, আমরা অলরেডি এটা বলে আসছি যে ইটিওলজিটা হচ্ছে আননোন, বাট কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। তো এবার চলে আসি, যেই কারণে হোক না কেন বা আননোন কোনো কারণে হোক না কেন, আলটিমেটলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে বেসাল সেল লেয়ার। সেই বেসাল সেলগুলো কই থাকতে পারে, স্কিন হলে সেটা এপিডার্মিস, এবং অথবা মিউকোসাল এপিথেলিয়াম যদি সেটা ওরাল ক্যাভিটি হয়। সেই ওরাল ক্যাভিটির বেসাল সেল অথবা স্কিনের যে এপিডার্মিসের বেসাল সেল, এই সেলগুলো কী হয়, আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে যায়। কিসের ফলে ডিস্ট্রয় হয়ে যায়? মূলত সাইটোটক্সিক টি সেলের কারণে, যেটাকে আমরা বলতেছি CD8 পজিটিভ, অথবা এর পাশাপাশি স্মলার অ্যামাউন্ট অফ হেল্পার টি সেলও থাকে।
এরা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে বেসাল সেল লেয়ারে চলে আসে, মাইগ্রেট করে। কেন মাইগ্রেট করে? কারণ বেসাল সেলগুলা কি করতেছে? অ্যান্টিজেন প্রেজেন্ট করতেছে MHC1 ধারা, MHC1 ধারা বলে আসছি আমরা এগুলা। তো এর ফলে কি হবে? ওই জায়গায় আসবে সাইটোটক্সিক টি সেলগুলা এবং বেসাল সেলগুলাকে ডেস্ট্রয় করবে। কিভাবে ডেস্ট্রয় করবে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। সেটাও তোমরা অলরেডি জানো। তো এই যে মেকানিজমটা, এটা মেকানিজমটা ধারণা করা হয় এটা হয় অ্যান্টিজেন স্পেসিফিক মেকানিজম, অথবা ধরা হয় এটা অটোইমিউন ডিজিজ, অথবা এটা এক্সট্রিনসিক অ্যান্টিজেনের ফলে। তো যেটা হোক না কেন, সবচেয়ে কমন যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে এটা একটা অটোইমিউন ডিজিজ। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে টি সেলগুলা বেসাল সেলকে কিভাবে ডেস্ট্রয় করে? আমরা অলরেডি জানি অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। তো অ্যাপোপ্টোসিস তো আবার সরাসরি হয় না। এর মূলত যে কাজটা করে, টি সেলগুলা পারফোরিন রিলিজ করবে বলে আসছি আমরা। এর পাশাপাশি কি করবে? এই পারফোরিনটা ওই বেসাল সেলের সেল মেমব্রেনে পারফোরেশন তৈরি করবে। সেই পারফোরেশনের পথ ধরে এনজাইম প্রবেশ করবে। এই এনজাইমটা কই থেকে আসছে? সেই টি সেল থেকেই আসছে। এই যে এনজাইমটা বেসাল সেলের ভেতরে পারফোরেশন পথে সেলের ভেতরে যখন প্রবেশ করবে, আলটিমেটলি এটা অ্যাপোপ্টোসিস ঘটায়। আরেকটা কাজ করে এই টি সেলগুলা, সাইটোটক্সিক টি সেলগুলা সাইটোকাইন রিলিজ করে। সাইটোকাইনের মধ্যে অন্যতম একটা হচ্ছে টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর আলফা, TNF আলফা, অথবা আদার সাইটোকাইন। এই যে সাইটোকাইন রিলিজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এরা আরও বেশি বেশি কি করবে? তোমার লিম্ফোসাইটকে অ্যাট্রাক্ট করবে। এই যে সাইটোকাইন দ্বারা এরা মূলত অ্যাট্রাক্ট করে লিম্ফোসাইটগুলাকে। এর ফলে লিম্ফোসাইটগুলো যে কাজটা করবে, এপিথেলিয়ামের নিচে একটা ডেন্স ব্যান্ড লাইক ইনফিল্ট্রেট ফর্মেশন করবে। ক্লিয়ার? তো বুঝতেই পারতেছো যে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে যদি বেসাল সেল ডিস্ট্রাকশন হয়, আলটিমেটলি ওরাল মিউকাসের যে ওরাল এপিথেলিয়ামের লেয়ারটা সেটা থিনার হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এবং এই যে বেসাল সেল, সে বেসাল সেলের যে খালি জায়গাটা, যেই জায়গায় তোমার সেলগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, সেই জায়গাগুলোকে টেক করবে, নিবে মূলত এই পিকল সেল লেয়ার, উপরে থাকে স্ট্রাটাম স্পাইনোসামের যে লেয়ারটা। ক্লিয়ার? তবে আরেকটা কথা বলা হচ্ছে যে বাট বেসমেন্ট মেমব্রেন প্রোডাকশন সেটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যেতে পারে অনেক সময়। এই লাইনের প্রেক্ষিতে আমরা একটু পরেই এই যে এই বইয়ের লাস্টের দিকে আমরা এটা আলোচনা করব যে বেসমেন্ট মেমব্রেন যখন কম্প্রোমাইজ হয় তখন কি হয়। ঠিক আছে? ওকে। তো এবার চলে আসি, সেটা হচ্ছে থিন যে এপিথেলিয়ামটা সেটা কিন্তু ক্যারাটিনাইজড হয়। কেন ক্যারাটিনাইজড হয় থিনগুলা? কারণ ওই প্রোটেকশনের জন্য, অর্থাৎ মূলত কম্পেনসেটরি অ্যাকান্থোসিসের কারণে। অলরেডি বলে আসছি যে থিন মানে পাতলা হয়ে গেছে এপিথেলিয়ামটা। কেন পাতলা হয়ে গেছে? কারণ বেসাল সেল লেয়ারের ডিস্ট্রাকশনের ফলে। এর ফলে প্রোটেকশন বাড়ানোর উদ্দেশ্য নিয়ে ওই যে বেসাল সেল লেয়ারে থাকা স্টেম সেলগুলা বেশি বেশি তোমার স্ট্রাটাম স্পাইনোসাম এবং স্ট্রাটাম গ্র্যানুলোসাম ফর্মেশন করে। আলটিমেটলি ক্যারাটোহাইলিন গ্র্যানিউল বেড়ে যায়, ফলে ক্যারাটিন বেশি বেশি ডিপোজিটেড হওয়ার কারণে হাইপার ক্যারাটোসিস ডেভেলপ করে, যেটাকে বলা হয় কম্পেনসেটরি অ্যাকান্থোসিসের ফলে হাইপার ক্যারাটোসিস ডেভেলপ করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসো। যদি তোমার বেসাল সেল ডিস্ট্রাকশনটা ডোমিনেট করে, বেশি বেশি বেসাল সেল ডিস্ট্রাকশন হয়, তাহলে আলটিমেটলি এর থিকনেসটা কমে যায়। অর্থাৎ ওরাল এপিথেলিয়ামের যে তোমার ওরাল লাইনিং, ওরাল মিউকোসা, সেই ওরাল মিউকোসার মধ্যে আমরা একটা পার্ট পাইছিলাম ওরাল এপিথেলিয়াম, সেই ওরাল এপিথেলিয়ামটা অ্যাট্রোপিক হয়ে যাবে, আলসারেটেড হয়ে যাবে। ক্লিয়ার? তো এই জিনিসটাই আমরা কিন্তু এর আগে আলোচনা করে আসছি। তো এবার চলে আসো, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস সি এর সাথে এটা একটা সম্পর্ক আছে লাইকেন প্ল্যানাসের। আমরা অলরেডি বলছি প্রিসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে ভাইরাল ইনফেকশন হিসেবে হ্যাপাটাইটিস সিকে আমরা অলরেডি কিন্তু মেনশন করে আসছি। তো এবার চলে আসি স্কিন লেশনে। যদি তোমার এই লাইকেন প্ল্যানাসটা স্কিনে হয়, তো সেক্ষেত্রে কী কী ফিচারগুলো তুমি পাবা? এর মধ্যে একটা হচ্ছে পার্পলিশ প্যাপিউলস পাবা। তো একটা পি পাইছি পার্পল, আর একটা হচ্ছে প্যাপিউলার পি। তো আমরা কিন্তু কি পড়ছিলাম স্কিন লেশনের ক্ষেত্রে ফিচারগুলোকে 4PW নামে পড়ছিলাম। তো 4P-র মধ্যে একটা পড়ছিলাম আমরা পলিগনাল। পলিগনাল পাশাপাশি আর কি পাইছি? পার্পল পাইছি, প্যাপিউল পাইছি, এবং আরেকটা জিনিস পাইছি প্রুরাইটিস, অর্থাৎ ইচিং হবে। ক্লিয়ার? এবং শুধু তাই না, একই সাথে উইকহেমিস্ট্রায়ও দেখা যাবে। এই উইকহেমিস্ট্রায়গুলো মূলত এখানে অলরেডি বলছে 2 থেকে 3 মিলিমিটার অ্যাক্রস উইথ গ্লিস ট্যানিং সারফেস মার্কড বাই দ্য মিনিট ফাইন উইকহেমিস্ট্রায়। এই উইকহেমিস্ট্রায়গুলো একদম ফাইন একটা হোয়াইটিশ লেসি একটা অ্যাপিয়ারেন্স দেবে, এবং এইটার পাশাপাশি প্লুরাইটিস ডেভেলপ করে, অর্থাৎ ইচিং হবে। এবং সবচেয়ে কমন যে সাইটটা সেটা হচ্ছে ফ্ল্যাক্সো সার্ফেস অফ দ্য ফোর আর্ম, স্পেশালি রিস্ট। আমরা যে অনেকগুলো ছবি দেখাইছিলাম,
এই সবগুলো ছবি কিন্তু ম্যাক্সিমাম সময় কী ছিল, এই রিস্ট ছিল, তাই না? এই যে রিস্টে, এই যে রিস্টে, ঠিক আছে? ওকে, এর পাশাপাশি শিনে দেখা যায় অথবা বেকে দেখা যেতে পারে। আর এটার স্কিনের যে লেশনটা সেটা তুমি স্টেরয়েড দ্বারা খুব ভালো মতো ইজিলি ট্রিট করা যায় কম্পারেটিভলি ওরাল লেশনের থেকে। এবং ওরাল লেশনের কথা বলতে হলে প্রথমে যেই কথা বলতে হয় সেটা হচ্ছে বাইলেটারাল এবং সিমেট্রিক্যাল। তো বাইলেটারাল বলতে আসলে কি বোঝায়, ওরাল ক্যাভিটি যদি এক সাইডে হয় তো অপর সাইডে অবশ্যই হবে এরকম। আর সিমেট্রিক্যাল হচ্ছে এটা মিরর ইমেজ প্যাটার্নের মতো, অর্থাৎ যে লেশনগুলো হয় মূলত সিমেট্রিক্যাল হয়। ক্লিয়ার? দুই সাইডে একই রকম বিস্তার হবে। এরপর চলে আসে সেটা হচ্ছে কমন সাইট। সবচেয়ে মোস্ট কমন সাইট হচ্ছে বাকাল মিউকোসা। সোজা কথা, সবচেয়ে মোস্ট কমন। আর এই মোস্ট কমন বাকাল মিউকোসা থেকে এটা স্প্রেড করে লিপ কমিশর পর্যন্ত মানে স্প্রেড করতে পারে। লিপ কমিশর মানে কি? এই যে একটা ঠোঁট আর এই যে ঠোঁটের এই যে কোনায় যে এই জায়গাটা সেটা বলা হয় কমিশরস। তো এবার চলে আসো সেকেন্ড মোস্ট যে জায়গাটা সেটা হচ্ছে টাং। তো টাংয়ের কোন জায়গায় হবে? ডরসাম অথবা ল্যাটেরাল মার্জিনে। ক্লিয়ার? আর এর পাশাপাশি তোমার গাম বা জিঞ্জাভা এফেক্টেড হতে পারে। যদি জিঞ্জাভা এফেক্টেড হয় তাহলে আলটিমেটলি ডিসকমিটেড জিঞ্জিভাইটিস হিসেবে প্রেজেন্ট করে। এটাও নিয়ে আমরা একটু আগে আলোচনা করে আসছি। তো এবার চলে আসো সেটা হচ্ছে লাইকেন প্ল্যান্টস বিভিন্ন টাইপের তোমার টাইপ আছে বা ফর্ম আছে। এর মধ্যে সবচেয়ে কমন জিনিসটা সেটা হচ্ছে রেটিকুলার ফর্ম। রেটিকুলার মানে কি? জালিকাকার, অর্থাৎ এখানে কি হবে তোমার লেসি বা অ্যানিউলার হোয়াইটিশ তোমার স্ট্রায়া দেখা যাবে, যেটাকে আমরা উইকহ্যাম স্ট্রায়া বলতেছি। তো এই স্ট্রায়াগুলো মূলত জালিকাকার মনে হবে এবং এই হোয়াইট স্ট্রায়াটা কেন হয়েছে? মূলত ক্যারাটিনাইজেশনের কারণে হয়েছে। এবং এই যে স্ট্রায়াগুলোর মাধ্যমে কি তুমি পাইতেছো? হোয়াইটিশ লাইনগুলো পাচ্ছ না লেসি অ্যাপিয়ারেন্সে। এই যে হোয়াইটিশ লাইন, এই যে হোয়াইটিশ জালিকাকার মতো হোয়াইটিশ। তো এই প্রত্যেকটা স্ট্রায়ার মাঝখানে তোমার ডিফারেন্স থাকতে পারে বা তোমার গ্যাপ থাকতে পারে, হোয়াইট থাকতে পারে মূলত 0.1 থেকে 2 মিলিমিটার গ্যাপে। ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি এই যে এটাকে কিরকম দেখা যাবে মনে হয়? এই হোয়াইটিশটা কিরকম টাইপের হোয়াইটিশ? স্নোই হোয়াইটিশ বলা আছে এখানে একটা কথা, যে স্নোই হোয়াইটিশ বলা আছে। এই যে স্নোই হোয়াইট দেখা যাবে এবং লেস দিয়ে লেসের মতো। এবং এটা রেডিয়েটিং করবে অথবা অ্যানিউলার রিং শেপ হতে পারে, মাঝখানে একটা ফোকাল এরিয়া থাকবে। তাহলে এটা অনেক সময় প্যাপিউলস ফর্মেশন করে, অনেকগুলো প্যাপিউল আবার একত্রে যুক্ত হওয়ার মাধ্যমে প্ল্যাকও ফর্মেশন করতে পারে। যদি ক্যারাটিনাইজেশন বেশি পরিমাণ হয় তাহলে আলটিমেটলি এটা ঠিক মোটা দেখাবে এবং এটা স্লাইটলি রেইজড হবে, অনেক বেশি উঁচু হবে স্লাইটলি কিছুটা। আর এর ফলে পেশেন্ট কিন্তু একটু রাফনিং ফেল করতে পারে অথবা ড্রাই এরিয়া ফেল করতে পারে। আর আরেকটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রোপিক লাইকেন প্ল্যানাস টাইপ। আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করে আসছি। অ্যাট্রোপিক কেন বলছে? কারণ অ্যাট্রোফি হয়েছে। কিসের অ্যাট্রোফি? ওরাল এপিথেলিয়াম অ্যাট্রোফি। তো ওরাল এপিথেলিয়াম অ্যাট্রোফি কেন হয়েছে? কারণ বেসাল সেল লেয়ার ডিস্ট্রাকশন হয়েছে। বেশি বেসাল সেল লেয়ার ডিস্ট্রাকশন হওয়ার ফলে ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে গেছে, পাতলা হয়ে গেছে। ক্লিয়ার? তো এই যে এটাকে বলছে এপিথেলিয়াল থিনিং। এই এপিথেলিয়া যখন থিনিং হয়ে যায় তখন কি হয়? উপর থেকে আমরা এটা কিন্তু অলরেডি বলে আসছি যে আন্ডারলাইন যে সাবমিউকাস লেয়ারে কি থাকে? ব্লাড ভেসেলস থাকে। সেটা ধরুন কিন্তু একটা রেডিশ আভা তৈরি হওয়ার কথা, বাট সেটা কিন্তু উপরে থাকা ওরাল এপিথেলিয়ামের যে ক্যারাটিন তো হোয়াইট হয়। তাই এটার হোয়াইট আর সাবমিউকাস লেয়ারের যে রেড অ্যাপিয়ারেন্স, এই দুইটা মিলিতভাবে আমরা নর্মাল কন্ডিশনে একটা তোমার পিঙ্ক বা পার্পল টাইপের কালার দেখি। সরি, পিঙ্ক দেখি, পার্পল তো ডিজিজ কন্ডিশনে দেখবো, পিঙ্ক দেখি, কোরাল পিঙ্ক দেখি, এরকম পেল কালার দেখি। ক্লিয়ার? কিন্তু এই যে ডিজিজ কন্ডিশন অর্থাৎ ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে গেছে, পাতলা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেলে কি হবে? ভিতরে যে আন্ডারলাইন যে সাবমিউকাস লেয়ারে যে তোমার ব্লাড ভেসেলস রয়েছে সেটা ধরুন যে লাল রঙের যে অ্যাপিয়ারেন্সটা সেটা বেশি বাইরে থেকে ফিল হবে। তো এইটাই হচ্ছে মেন কথা, যে এই জন্য রেড এরিয়া দেখা যাবে। কিরকম দেখা যাবে? রেড এরিয়া। এবং মনে হয় যে ইনফ্ল্যামড মিউকোসা থাকার কারণে, সাবমিউকাস লেয়ার ইনফ্ল্যামড থাকার কারণে। ইনফ্ল্যামড কেন বলছে? কারণ তো অলরেডি এখানে সাইটোটক্সিক টি সেল কিন্তু এখানে তার অ্যাক্টিভিটি শো করতেছে, অর্থাৎ এখানে অটো ইমিউন ঠিক আছে, বাট এখানে আমরা অলরেডি বলে আসছি যে বেসাল সেলগুলো অ্যান্টিজেন প্রেজেন্ট করে, নিজেদের ওন পেপটাইডকেই অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে এবং অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে টি সেলের কাছে। তার মানে এখানে একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি হচ্ছে। তাই এই যে ইনফ্ল্যামড একটা সাবমিউকাস লেয়ার, এখানে ব্লাডের ফ্লো বেড়ে গেছে, তোমার ব্লাড ভেসেলসগুলো ডাইলেটেড হয়ে গেছে, ইনফ্লামেশনের যে সাইন সিনড্রোমগুলো আমরা পাই। তো এর ফলে কিন্তু রেডনেসটা আরও বেড়ে গেছে। এই রেডনেসটা বাইরে থেকে খুব ভালো মতো দেখা যাচ্ছে কেন? কারণ ওরাল এপিথেলিয়ামের থিকনেসটা কমে গেছে। ক্লিয়ার? পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে যাওয়ার কারণে আন্ডারলাইন যে সাবমিউকাস লেয়ার, সেই সাবমিউকাস লেয়ারে ইনফ্ল্যামড সাবমিউকাস লেয়ারের যে রেড কালারটা সেটা ভালো মতো ভিজিবল।
কিসের কারণে? এই যে থিন পাতলা হয়ে যাওয়া এপিথেলিয়ামের কারণে। আল্টিমেটলি কিরকম দেখাবে? রেড দেখাবে। ক্লিয়ার? এবার চলে আসে আলসারেটেড। আলসারেটেডকে অনেক সময় ইনকারেক্টলি ইরোসিভও অনেকে বলে। আমরা বলছি অলরেডি ইরোসিভ আমরা কখন বলবো? যদি তোমার বেসমেন্ট মেমব্রেনকে ভেদ না করে, বেসমেন্ট মেমব্রেনের উপরে ওরাল এপিথেলিয়ামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা হচ্ছে ইরোসিভ। আর যদি সেটা বেসমেন্ট মেমব্রেন ভেদ করে ফেলে তখন সেটা হচ্ছে আলসারেটেড। ক্লিয়ার? এবং ইরোসিভ আলসারেটেড কখন হয়? যখন তোমার ইয়ার পরিমাণ অর্থাৎ ভেসেলসের ডিস্ট্রাকশনের পরিমাণ অত্যন্ত বেশি, এতটাই বেশি যে নতুন করে যে রিনিউ করবে সেটাও করতে পারে না। ক্লিয়ার? তো যার কারণে আলটিমেটলি আলসার ডেভেলপ করে এবং আলসারগুলো মূলত শ্যালো ইরেগুলার এবং হোয়াইটিশ ইয়েলোইশ ফাইব্রিন দ্বারা কাভার থাকে। স্মুথ স্লাইটলি রেজড ইয়েলোইশ লেয়ার অফ ফাইব্রিন দ্বারা কাভার থাকে। ক্লিয়ার? এবং এই আলসারের আশেপাশে তুমি অ্যাট্রোপিক এরিয়া পাবা রেড কালার এবং একই সাথে স্ট্রাইও পাবা কিছু কিছু হোয়াইটিশ। আমরা অলরেডি এগুলো দেখায় আসছি পিকচারে। আমরা যদি আরেকটাবার দেখাই সেটা হচ্ছে এই যে এই জায়গায় দেখো, এটা হচ্ছে ইরোসিভ টাইপ। তো মাঝখানে মাঝখানে দেখো এখানে মনে হয় যে একদম আলসার হয়ে গেছে, ঘা হয়ে গেছে। আর ঘাড় চারদিকে চারদিকে আবার হোয়াইটিশ স্ট্রাইপ পাচ্ছ। এই চারদিকে গোটা হোয়াইটিশ স্ট্রাইপ পাচ্ছ, হোয়াইটিশ স্ট্রাইপ পাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, তো এবার চলে আসে প্ল্যাক টাইপ। প্ল্যাক মানে কি? প্ল্যাক হচ্ছে যখন তোমার ইলেভেশন অর্থাৎ স্কিনের উপর যে ইলেভেশন হচ্ছে সেই ইলেভেশনটা হচ্ছে মোর দ্যান 1 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এই যে মোর দ্যান 1 সেন্টিমিটার এই যে প্ল্যাকটা, সে প্ল্যাকটা আমরা অলরেডি জানি যে প্ল্যাকটা কিসের সাথে তোমার রিজেম্বল করতে পারে? লিউকোপ্লাকিয়ার সাথে। ক্লিয়ার? কিন্তু লিউকোপ্লাকিয়াতে কিন্তু মাল্টিফোকাল তোমার ইয়া থাকবে না। ঠিক আছে? মাল্টিফোকাল ডিস্ট্রিবিউশন থাকবে না। অলরেডি বলে আসছি আমরা যে প্ল্যাক লিউকোপ্লাকিয়া থেকে কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবা। এটা কমন সাইটগুলো কি কি? কমন সাইট হচ্ছে মূলত ডরসাম অফ দ্য টাং, বাক্কাল মিউকোসা। ক্লিয়ার? এবং ক্লিনিক্যালি অলরেডি বলছে ইনডিস্টিংগুইশেবল আদার ফ্রম আদার লিউকোপ্লাকিয়া। লিউকোপ্লাকিয়ার থেকে এটা খুব একটা তোমার মনে হয় যে ক্লিনিক্যালি মানে যে লিউকোপ্লাকিয়ার মতো, কিন্তু অ্যাকচুয়ালি লিউকোপ্লাকিয়া না। আমরা যদি হিস্ট্রি নেই ভালো মতো বা মাল্টিফোকাল ডিস্ট্রিবিউশনের দিকে তাকাই তাহলে তুমি বুঝতে পারবে যে এটার প্ল্যানাস। তো এবার চলে আসি আমাদের ডিসকোয়ামেটিভ জিঞ্জিভাইটিস। আমরা অলরেডি বলছি ডিসকোমেটিভ জিঞ্জিভাইটিস প্রেজেন্ট করে লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে, অর্থাৎ যে অ্যাটাচ যে জিঞ্জেভা আমরা অলরেডি এটা কিন্তু আলোচনা করে আসছি যে অ্যাটাচ জিঞ্জেভাতে যখন তোমার ইরেথিমেটাস বা অ্যাট্রোপিক ফর্মের লাইকেন প্ল্যানাস হয়, আলটিমেটলি জিনিসটা হয় সেটা হচ্ছে জিঞ্জাভার লেশনটা ডিসকমেটিক জিঞ্জিভিটিস হিসেবে প্রেজেন্ট করে, অর্থাৎ জিঞ্জাভাটা অনেক বেশি রেড দেখাবে এবং একই সাথে জিঞ্জাভাটা ডিসকমেটাস দেখাবে, অর্থাৎ মনে হয় যে উপর থেকে চামড়া ছিলে নিচে এরকম এবং আলসারেটেড দেখাবে। তো এরকম কন্ডিশন হবে। তার মানে এই বিষয়টা দেখাবে যে শাইনি ইনফ্লেমড স্মুথ অ্যাক্রস দ্য ফুল উইথ অফ টাস্ট জিঞ্জাভা। একটা জিঞ্জাভা কমপ্লিটলি শাইনি ইনফ্লেমড দেখাবে, স্মুথ দেখাবে এবং একটা রেডনেস দেখাবে। ক্লিয়ার? এবং আরেকটা ফর্ম আছে সেটা হচ্ছে বুলাস লাইকেন প্লাস। এই বুলহা কী জিনিস আর ভেসিকল কী জিনিস বা ব্লিস্টার কী জিনিস, এগুলো কিন্তু আমরা ডেভিডসনের 24th এডিশন থেকে আমরা কিন্তু শুরুতেই লেকচারে আলোচনা করে আসছি, তাই না? তো আমরা যখন এই লেশনগুলোর মাঝখানে ভেতরে যখন ফ্লুইড ফিল্ড থাকবে এবং এটার ডায়ামিটার যখন ছোট 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 হবে 1 সেন্টিমিটার থেকে কম, তখন সেটাকে বলা হয় ভেসিকল। আর যখন 1 সেন্টিমিটার থেকে বেশি তখন বড়, তখন সেটাকে বলা হয় কি বুলা অথবা ব্লিস্টার। ক্লিয়ার? তো এই ব্লিস্টার ব্লুরা কেন হয়? কারণ হয় মূলত এই যে ভেসেলসের ডিস্ট্রাকশন হওয়ার ফলে ভেসেলসের লেয়ারে কি হয়েছে তোমার একটা গ্যাপ ফর্মেশন হচ্ছে। এখানে গ্যাপ গ্যাপ খালি খালি জায়গা পাবা, এই জায়গায় খালি খালি জায়গা পাবা। তো এই খালি খালি জায়গা যদি ফ্লুইড ফিল্ড হয়ে যায় তাহলে তুমি কি ফর্মেশন করবে? ব্লিস্টার ফর্মেশন করবে। তো এটা হচ্ছে মেইন কথা। এই ব্লিস্টারগুলো যদি রাপচার হয়ে যায় তখন ওই জায়গায় কি ডেভেলপ করবে? আলসার ডেভেলপ করবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এরপরে আমরা একটু সামারাইজ বিষয়টা দেখি যে ওরাল লাইকেন প্ল্যানাসের টিপিক্যাল ফিচারগুলো কী কী। ফিমেলদের সবচেয়ে বেশি হয় এবং বয়স যদি পেশেন্টের এজ কাউন্ট করি মোর দেন 40 ইয়ার্স ওল্ড পেশেন্ট একটু বেশি দেখা দেয় এবং যে আলসারেটেড ডিজিজটা অনেক সময় 10 বছর বা তার থেকে বেশি বছর পর্যন্ত পারসিস্ট করতে পারে। এবং এর পাশাপাশি লেশনগুলোর মধ্যে কী কী হোয়াইটিশ স্ট্রায়া পাবা, যেটাকে উইকহ্যাম স্ট্রায়া বলা হয়। অ্যাট্রোপিক এরিয়া পাবা, কারণ এপিথেলিয়াম থিনিং হয়ে গেছে অর্থাৎ পাতলা হয়ে গেছে এবং একই সাথে আলসারেটেড হইতে পারে যদি সেটা ইরোসিভ বা আলসারেটেড টাইপ অফ লাইকেন প্ল্যানাস হয়, অথবা দেখা গেছে বুলাস লাইকেন প্ল্যানাস থেকে কিন্তু আলসার ডেভেলপ করতেছিল। কেন? কারণ ব্লিস্টার ফর্মেশন হয়েছে আর এই ব্লিস্টারটা যখন রাপচার হয়ে যায় আলটিমেটলি সেখানে একটা আলসার ফর্মেশন হয়। ক্লিয়ার? এবং একই সাথে তুমি কী পাবো? অনেক সময় প্ল্যাক পাইতে পারো, কারণ অনেকগুলো প্যাপিউল যখন একত্রিত হয়ে একটা প্ল্যাক ফর্মেশন করে তখন এটা ডায়ামিটার কী হয়ে যায়? মোর দেন 1 সেন্টিমিটার। লেস দেন 1 সেন্টিমিটার যখন ছিল তখন তো আমরা
প্যাপিউলস বলতেছিলাম, বাট এই ছোট 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 লেস দেন 1 সেন্টিমিটারের যে প্যাপিউলসগুলো, সেটা যখন একত্রিত হয়ে একটা বড় মোর দেন 1 সেন্টিমিটার করবে, তখন সেটা বলা হয় প্ল্যাক। এবং কমন সাইডগুলো কী কী? বাকাল মিউকাস হচ্ছে মোস্ট কমন, এরপরে হচ্ছে টাং, টাঙের মধ্যে মোস্ট কমন হচ্ছে ডরসাম অফ দ্য টাং, এরপর হচ্ছে জিঞ্জাভা। এবং জিঞ্জাভার মধ্যে এই লাইকেন প্ল্যানাসটা হলে সেটা ডিসকোয়ামেটিভ জিঞ্জিভাইটিস হিসেবে প্রেজেন্ট করে। ক্লিয়ার? এবং এই লেশনটা হচ্ছে বাইলেটারাল, আমরা অলরেডি জানি ওরাল ক্যাভিটির একটা পাশে যদি হয় আরেকটা পাশে অবশ্যই হয়। এবং এই যে লেশনের যে ডিস্ট্রিবিউশনগুলো সেটা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল। ক্লিয়ার? দুই সাইডে একই রকম বিস্তার। এবার চলে আসো, যদি এটা কিউটিনিয়াস হয় তাহলে সেটা রেশ, মেবি তোমার কিউটিনিয়াস লেশনের ক্ষেত্রে হিস্ট্রি অফ র্যাশ থাকতে পারে, অথবা ইচিং বা প্লুরাইটিসের কথা আমরা অলরেডি উল্লেখ করছিলাম। এবং এটা যদি অ্যাসিম্পটমেটিক কোনো লেশন হয় তাহলে এই ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। আর যদি তোমার ট্রিটমেন্ট যদি দিতেই হয় তাহলে সেটা হচ্ছে স্টেরয়েড থেরাপি দেবো, যেমন কর্টিকোস্টেরয়েড। এটা খুব ভালো সিমটোমেটিক রেসপন্স করে এবং এটার কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নেই। ক্লিয়ার? তো এর মাধ্যমে আমরা একদম টিপিক্যাল ফিচার থেকে শুরু করে ক্লিনিক্যাল ফিচার সব কিছু একটু ভালো মতো আলোচনা করছি। তো এখানে পিকচারগুলোর দিকে তাকালেই বুঝতে পারবা এটা হচ্ছে তোমার আলসারেটেড, ঠিক আছে? আলসারেটেড, যেখানে এক্সটেন্সিভ শ্যালো আলসার রয়েছে এবং আলসারগুলোর উপরে, এই যে আলসার উপরে ইউলিশ স্মুথ স্লাইটলি রেইজড ফাইব্রিন রয়েছে, এই যে ফাইব্রিন ধারা কভার, আলসারগুলো কি কভার অবস্থায় রয়েছে, কভার করা আছে ফাইব্রিন ধারা। ক্লিয়ার? আর এ পাশে জিনিসটা দেখতেছো সেটা হচ্ছে অ্যাট্রোপিক টাইপ। অ্যাট্রোপিক টাইপ মানে কি? এখানে তোমার এখানে যে ওরাল এপিথেলিয়ামের যে লেয়ারটা সেটা কি হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। ক্লিয়ার? তো এখানে তুমি ট্রাই দেখবা, অবশ্যই পড়লি ডিফেন্সটা খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছে না, এখানে হালকা কিছুটা বোঝা যাচ্ছে এই জায়গায়। তো এর পাশাপাশি এখানে কি হবে, ইরেগুলার জোন অফ আলসার দেখা দিবে, খুবই স্বাভাবিক, যেহেতু এপিথেলিয়ামের লেয়ারটা কি হয়ে গেছে তোমার কম্প্রোমাইজ হয়ে গেছে, থিন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো এই জায়গায় তুমি কি হবে, রেডনেস দেখাবা, ইরাইথেমা মানে হচ্ছে রেডিশ দেখাবে, এবং আলসার, ইরেগুলার জোন অফ আলসার দেখাবে। ক্লিয়ার? তো এরপর চলে আসি উপরের পিকচারগুলোতে। দেখো এখানে একদম টিপিক্যাল একটা রেটিকুলার প্যাটার্ন, যেটা একদম তোমার লেস লাইক অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে, হোয়াইটিশ স্ট্রাইকগুলা একদম লেসের মতো এরকম জালিকাকার রেটিকুলার বা জালিকাকার ফর্মেশন করছে। ক্লিয়ার? এবং কমন সাইড কোনটা, সেটা হচ্ছে যেটা হচ্ছে একটা বাক্কাল মিউকোসার সাইড। আর ডার্মাল অর্থাৎ স্কিনের মধ্যে যেটা রিস্টের মধ্যে এখানে কি দেখতে পারতেছো, অবধারিত এটা ব্ল্যাক, এরকম ছোট কোনো জিনিস না। প্যাপিউল যদি চিন্তা করতে হয় তাহলে এইগুলো হচ্ছে প্যাপিউল, ছোট 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 পিচ্ছি পিচ্ছি, এই যে এইগুলো হচ্ছে প্যাপিউল, এই যে প্যাপিউল। আর অনেকগুলো প্যাপিউল একত্রে যুক্ত হয়ে বড় একটা জিনিস তৈরি করেছে, সেগুলো হয় প্ল্যাক। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। আর এখানে যে ডিসকমেটিক জিঞ্জিভাইটিস, অর্থাৎ জিঞ্জিভাটা মনে হয় যে একদম ঘাও হয়ে গেছে এবং লাল টাইপের হয়ে গেছে, তো এটা বলা হয় ডিসকমেটিক জিঞ্জিভাইটিস। ক্লিয়ার? তো আশা করি তুমি ভালো মতো বুঝতে পারছো। তো আজকের এই ক্লাসে আমরা প্যাথোজেনিসটাকে একদম ইন ডিটেলসে আলোচনা করলাম, যে অ্যাকচুয়ালি প্যাথোজেনিসিস অর্থাৎ এই ওরাল লাইকেন প্ল্যানাসটা আসলে কীভাবে হয়, বা লাইকেন প্ল্যানাসের যে তোমার ডিজিজটা কীভাবে হয় এবং এটার ইটিওলজি, এবং একই সাথে এই প্যাথোজেনিস পড়ার সুবাদে আমরা কিন্তু এটা ক্লিনিক্যাল ফিচার সম্পর্কেও ভালো মতো বুঝতে পারছি। তো সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এটার ম্যানেজমেন্ট এবং ডায়াগনোসিস এবং হিস্টোলজিক্যাল যে ফিচারটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।